শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিঝুম বিকেল, সারাদিন তোড়জোড় আর হই হুল্লোড় করে নিচে মাদুর পেতে বসে ফারিস আর আদিব। তাদের সামনে আদ্রিতার চাঁদনি ঘুরে ঘুরে সেলফি তুলছে। এই মেয়ে দুটোর আর কোনো কাজ নেই বোধ হয়, সেই আসার পর থেকে শুধু সেলফি আর সেলফি। ফারিসরা খাবার বানালো এখানে এসে, ওই যে ছোট্ট কুটির ঘর ছিল সেইখানে বসে। ফারিস আগে থেকে সব বন্দোবস্ত করে রেখেছিল। দুপুরের লাঞ্চ হিসেবে ছিল গরম গরম ভাত, সিদ্ধ আলুর ভর্তা আর ফারিসের হাতে ডিম ভাজা। এই প্রথম ফারিস নিজ হাতে রান্না করেছে। আদিব তো তা দেখে দারুণ অবাক। খাবার দাবার খুব সাদামাটা থাকলেও আনন্দের রেশ ছিল বেশ। সে কি উৎসবমুখর পরিবেশ। তবে এত উৎসবের মাঝেও আদিব লক্ষ্য করেছে ফারিস ভাই হঠাৎ হঠাৎ চুপ হয়ে যান, গভীর ভাবনায় মগ্ন যেমন এখন হচ্ছে। ফারিস ভাই তাকিয়ে তো আছে ডাক্তার ভাবির দিকে, তবুও চোখে মুখে কোথাও গিয়ে বিষণ্ণতা। আদিব নড়ে চড়ে বসল, মাদুরের মধ্যখানে রাখা জুসের বোতল নিল, জুস ঢাললো গ্লাসে, এরপর ফারিসের দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই তুমি হঠাৎ হঠাৎ নিতে যাচ্ছ কেন? ডাক্তার ভাবি কি খুব প্যারা দিচ্ছে? ফারিসের হুঁশ আসে, সে তাকায় আদিবের দিকে, জুসের গ্লাসটা হাতে নিয়ে মলিন মুখে বলে, তেমনটাই। আদিব অবাক হয়, বিস্মিত কণ্ঠে আওড়ায়। মানে? ফারিসের ঠোঁটে জড়ানো তখনও মলিন হাসে। আদিব সেই হাসির দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ, কিছু একটা বুঝে। অতঃপর আচমকা ফারিসের হাত চেপে বলে, কিছু কি হয়েছে ভাই? ফারিস জুসের গ্লাসে চুমুক দেয়, বিষণ্ণ চোখে তাকায়। আগের সেই এক উত্তর তার। কি হবে? আদিবের হঠাৎ বিতৃষ্ণা লাগলো। বারে বারে ফারিস ভাইয়ের ভনিতা করা এক উত্তরে বিরক্ত বোধ করল। আদিব কপট রাগ নিয়ে তীক্ষ্ণ স্বরে শোধালো, আমার সাথে বারবার মিথ্যে বলছো কেন? আদিবের রাগ দেখে ফারিসের হাসি আরো চওড়া হয়, চোখ ছলছল করে, দৃষ্টি নত করে, কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বলে, তুমি আমার উপর রাগ দেখাচ্ছ আদিব? ফারিসের মলিন কণ্ঠস্বরে আদিবের রাগ পানি হয়ে গেল। মন ছটফট করলো খানিকটা, আঘাত লাগলো বুকে। সে বলা, আমি রাগ দেখাতে চাইনি ভাই। ফারিস সরাসরি তাকালো আদিবের দিকে, মলিন মুখে বিতৃষ্ণার ছোঁয়া এঁটে বলা, আমার কিচ্ছু ভালো লাগে না আদিব, সবকিছু থেকেও কোথাও যেন সুখ নেই। আদিব বিস্মিত কণ্ঠে বলে, এমনটা কেন হচ্ছে ভাই? ফারিস মাথা নাড়িয়ে জবাব দেয়। জানি না। আদিব মাথা নুইয়ে খানিকটা দ্বিধা নিয়ে বলে, বিয়েটা করে কি সুখী হওনি ভাই? ফারিস এক ঝলক তাকালো আদ্রিতার দিকে। মেয়েটা সেই সুদূরের ছুটে ছুটে ছবি তুলছে, সবুজ ঘাসে পা ডুবিয়ে বসেছে, নানাভাবে ফোনিতা করে মুঠোফোনে আবদ্ধ করেছে নিজের ছবি। গায়ে জড়ানো শুভ্র কামিজ কি নিদারুণ সুন্দরী না দেখাচ্ছে তাকে। ফারিস পলকহীন তার দিকে তাকে থেকে উত্তর দিল, তেমন কোনো ব্যাপার নেই। স্বস্তি পেল আদিব, নিশ্চিতের শ্বাস টেনে পড়ল। তাহলে সমস্যা কি? এবার ফারিস সহজ হলো, নিজের কঠিন হৃদয়টাকে আটকে রেখে লাগামহীন বলতে লাগলো, আমার কেন যেন কিছু ঠিক লাগছে না আদিব। এই ডাক্তার ম্যাডামের আচরণ আমার কাছে অদ্ভুত লাগছে। মেয়েটা জানে আমি একজন মাফিয়া, মাদকের ব্যবসা করি, তাও কিছু বলছে না, এই ব্যাপারে প্রশ্ন করছে না। এমন আচরণ করছে যেন কিছুই জানে না। ওর তো উচিত আমাকে পুলিশে ধরিয়ে দেয়া। ওটা ডাক্তার, কি করে মেনে নিচ্ছে মানুষের ক্ষতি করে এই মানুষটাকে? আমি যে ওর এই অস্বাভাবিক আচরণে আঘাত পাচ্ছি, ও কেন বুঝছে না? আমি ভেতর থেকে স্বস্তি পাচ্ছি না, প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি না। মাথার উপর বাপের ভারী বোঝাটা আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। আমি ছিন্ন ভিন্ন হচ্ছি, আমার হৃদয় পুরে ছারখার হচ্ছে, হাতুড়ি পেটার মতো বুকটা হঠাৎ হঠাৎ যন্ত্রণায় ছটফট করছে। আমি কাতরাচ্ছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কি করব আমি একদম বুঝতে পারছি না। পুলিশের কাছে ধরা দিয়ে দিব আদিব। আচ্ছা, একজন দেশবিরোধী মাফিয়ার শাস্তি কি খুব ভয়ঙ্কর হয়? আমার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড নাকি সারা জীবনের জেল? আমার জেল হলে আমার প্রেয়সী কি ভালো থাকবে? তুমি ভালো থাকবে আদিব? আমি হীনা নিজেকে মেলাতে পারবে তো সমাজের সাথে? আদিব থমকে গেল, স্তব্ধ লাগলো চারপাশ, হতভম্ব হয়ে চেয়ে রইল ফারিসের মুখপানে। এসব কি বলছে ফারিস ভাই? আদিবের আচমকা চোখ ভরে আসলো, বাচ্চাদের মতো করে
উত্তেজিত কণ্ঠে বলল। তুমি কোথাও যাবে না ভাই? ফারিস হাসলো। সে জানতো তার ছোট্ট ভাইয়ের উত্তর এমনটাই হবে। আদিবের মাথায় হাত বুলালো ফারিস, আশ্বাস দিয়ে বলল। ভয় পেও না, যাব না। আদিব তাও শান্ত হতে পারল না। ফারিস ভাই ছাড়া তার জীবন যেন শূন্য। সে ছোট্টবেলা থেকে ফারিস আদিবকে আগলে রেখেছে, নিজে না খেয়ে আদিবকে খাইয়েছে, অস্ত্র হাতে আদিবকে বাঁচাতে খুন করেছে। এই যে এখনকার পরিস্থিতি, ফারিসের নামে পাশে ট্যাগ আছে মাফিয়ার, এটার দায়ও অধিকাংশ আদিবের। আদিবের সব এলোমেলো লাগলো। হঠাৎ মাথার তীব্র জ্বালা পড়া শুরু হলো। ফারিস বুঝিয়ে আদিবের পরিস্থিতি বুঝলো। সে আলতো হাতে আদিবকে বোঝালো। আমি এসব কিছুই করবো না আদিব। আদিব মলিন মুখে আওড়ায়। সত্যি করবে না তো ভাই? ফারিস চোখের ইশারায় বোঝায় যার অর্থ। ভয় নেই, করবো না। আদিব অত্যাধিক ভীতু একটা ছেলে, বিশেষ করে যখন তার ফারিস ভাই তার আশেপাশে থাকে না। চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, বিষণ্ণ জাগে মনে। ভয় হতে থাকা এই সুন্দর ধরণীকে। সেই বর্ষণের রাতে ভয়ানক ঘটনা চোখে ভাসে। আদিব আগে নিজের রুমে লাইট জ্বালিয়ে ঘুমাতো, কিন্তু জীবনে চাঁদ নিয়ে আসার পর সেই ভয় খানিকটা হলেও কমেছে আদিবের। তবুও ফারিস ভাই হিনা, আদিব অচল। আদিব জানে না ভবিষ্যতে কি হবে। যদি সত্যি সত্যি ফারিস ভাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয়, তখন কি হবে? আদিব কিভাবে বাঁচবে ফারিসকে ছাড়া? আদিবের হঠাৎ ভয় লাগলো, তার সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো। ফারিসের গম্ভীর আওয়াজ ফের আসলো তখন। তীক্ষ্ণ স্বরে শোধালো ফারিস। আমি তো ভয় পেতে বারণ করেছি। এত সহজে তোমার জীবন থেকে ফারিসের ছায়া সরবে না আদিব, তুমি নিশ্চিত থাকো। আদিবের চোখ জ্বলে উঠল, প্রাণপণ দিয়ে চেষ্টা চালালো, বোঝাতে চাইল। ফারিস ভাই বিশ্বাস করুন, আমি ভয় পাচ্ছি না। ফারিস চেয়েছে দেখে সেই অসহায় ছেলেটির কাণ্ড, ক্ষণে ক্ষণে উপলব্ধি করে ছেলেটির ব্যর্থতার মুহূর্ত। মনে মনে হাসে আর বলে, হচ্ছে না আদিব, হচ্ছে না। নিকোষ কালো অন্ধকারে ভরপুর চারপাশ। ফারিস নিজ কক্ষে আসে তখন। তারা বাড়ি ফিরে এসেছিল সেই সন্ধ্যা। এরপর ফারিস যায় কাজে, ফিরে মাত্র। আদিব নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ফারিস রুমে ঢুকতে অবাক, কারণ তার পুরো রুমে মোম আর ফুল দিয়ে সাজানো। ফারিস পুরো রুমে চোখ বোলায়, দেখে জানালার ধারে জর্জেটের লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে আদ্রিতা। ঘন কালো লম্বা কেশ কোমর পর্যন্ত ছড়ানো, চোখে মুখে হালকা সাজ। বাইরে চাঁদের আলো এসে লাগছে আদ্রিতার মুখে। ফারিস বিস্ময় নেয় এগিয়ে যায় সেদিকে। পেছন থেকে আদ্রিতাকে জড়িয়ে ধরে ছোট্ট প্রশ্ন করে, এসব কি করছো বেলি প্রিয়া? ফারিসের বেলি প্রিয়া চমকে ওঠে তখন। বুকের ধুকপুখানি ক্ষণে ক্ষণে বাড়ে, প্রায় লজ্জায় সর্বাঙ্গ বুঝি ছুঁয়ে যায়। ফারিস শীতল স্বরে আওড়ায়, এত সেজেছো কেন? আমার ধ্বংস চাই? আদ্রিতা কোনো রকম না বোধক মাথা নাড়ায়, লজ্জা মিশ্রিত কণ্ঠে শোধায়, আপনাতে বিলীন হতে চাই। ফারিস চুপ থাকে। পুরো কক্ষ জুড়ে নীরবতা রয় বেশ কিছুক্ষণ। দূর আকাশের থালা বেশের চারটা তা দেখে বুঝি লাজুক হাসে। বেশ ক্ষণে নীরবতায় দড়ি ছিন্ন করে অভিমানী স্বরে বলে আদ্রিতা, আপনি আমায় এখনো বিশ্বাস করে উঠতে পারেননি, তাই না ফারিস? ফারিস খানিক বিস্মিত হয়, আদ্রিতাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়, চোখে চোখ রেখে শীতল স্বরে আওড়ায়, এমন মিথ্যা কে বললো তোমায়? আদ্রিতা স্মিত হাসে, চোখ ভরা অশ্রুগুলো ওর এক ফোঁটা গড়িয়ে পড়ে নিচে। ফারিস অবাক হয়, আদ্রিতার দুগাল চেপে অস্থির কণ্ঠে বলে, আশ্চর্য, তুমি কাঁদছো কেন? আমার আচরণে আপনি দুঃখ পান, এক কথা আমায় বলেন না কেন? ফারিসের আর বুঝতে বাকি রইল না আদ্রিতা দুঃখ পাওয়ার কারণ। এই আদিবটা না আর বড় হলো না। সেই বলেই দিল ফারিসেরই ভুল হয়েছে। কথাগুলো বলার পর কড়া করে বলা উচিত ছিল। শোনো আদিব, এই কথাগুলো ভুল করেও তোমার ডাক্তার ভাবিকে বলবে না। ফারিস নিরাশ শ্বাস ফেল, দুহাতে জড়িয়ে ধরল আদ্রিতাকে শক্ত করে। আদ্রিতা অনুভব করলো না তা, নীরবে চোখ বুজিয়ে নিল। এই লোকটা আশেপাশে জড়িয়ে ধরে আদ্রিতার এত ভালো লাগে, স্বস্তি লাগে, প্রশান্তিকর অনুভূতি হয়, তা বোঝানোর মতো নয়। ফারিস বলতে শুরু করে, আমি তোমায় অবিশ্বাস করি না,
তোমায় অবিশ্বাস করা কি আমার সাজে বলো? আমার খালি ভয় লাগে এই না তুমি আমায় ছেড়ে চলে যাও। আমার মাফিয়া পেশাটা তুমি কিভাবে নিচ্ছ আমি বুঝতে পারছি না। এবার আদ্রিতা বলে, আমার আপনার মাফিয়া পেশা নিয়ে কোনো সমস্যা নেই ফারিস। আমি আপনায় ভালোবাসি, গোটা আপনিটাকেই ভালোবাসি। আমি জানি আপনার মানুষ রূপের দুটি সত্তা আছে, যার একটিতে আছে নিষিদ্ধ কর্মকাণ্ড। আপনি চাইলেও এই কর্মকাণ্ড থেকে ফিরে আসতে পারবেন না, আমি এটাও জানি। তাই আমি চাই না আপনি ফিরে আসুন। পিছে কোনো বিপদ ঘটলে তখন আমি শুধু চাই আপনি আমার হয়ে থাকুন। এত বছর যেভাবে সবার থেকে বিষয়টা লুকিয়ে রেখেছেন, বিশেষ করে কিশোরের থেকে, সেভাবে লুকিয়ে থাকুন। আমি জানি এই কথাগুলোই স্বার্থপরতা লুকিয়ে আছে, তবুও আপনার জন্য আমি স্বার্থপর হতে রাজি ফারিস। দয়া করে এই বিষয়টা নিয়ে আপনি আর কষ্ট পাবেন না। ফারিস চুপ করে থাকে, অতঃপর প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করে। এগুলো তুমি সাজিয়েছ? আদ্রিতা ফারিসের বাম দিকের বুকের অংশে নাক ঘষে, না বোঝায় জানায়, আদিব ভাইয়া কি করছে? আর বিলীন হওয়ার কথাটাও বুঝে আদিব শিখিয়ে দিয়েছে। দুষ্ট এসে ফারিস বলে। আদ্রিতা লজ্জা পায়, ফারিসের থেকে নিজেকে দূরে সরা তৎক্ষণাৎ লাজুক স্বরে বলে, আপনি একটা অসভ্য লোক। এই কথা আদিব ভাইয়া কেমনে বলে দিবে? সে কি আপনার মতো বেহায়া? অবশ্য তার বউয়ের সাথে হতে পারে, আমার সাথে কেমনে হবে? শেষ কথাটা আদ্রিতা মুখ ভার করে ফেলে। ফারিস দেখতে পেয়ে হাসে, নিদারুণ দেখায় হাসে, কপাল কুঁচকে চোখ দুটো দেবে যায় সেই হাসিতে, ফর্সা দাঁত বের হয় খানিকটা। আদ্রিতা মুগ্ধ না নিয়ে চেয়েছে দেখে সেই হাসি। ফারিস তাকা আদ্রিতার দিকে। জর্জেট শাড়িটাতে যেন বেশ মানিয়েছে আদ্রিতাকে। শাড়ির ভাঁজে আদ্রিতার ফর্সা পেটটা খানিকটা দৃশ্যমান। এতক্ষণ লক্ষ্য করেনি ফারিস, আচমকা কেমন নেশাগ্রস্ত লাগছে নিজেকে। ফারিস এগুলো একটু আদ্রিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আনলো। আদ্রিতা থমকালো, ফারিসকে লক্ষ্য করলো। ফারিসের চাহনি নেশালো। ফারিস আদ্রিতার কানের কাছে মুখ নিয়ে নেশা ভরা কঞ্চে বলে, এমন বেসামাল শাড়ি পরেছো কেন? আমি কিন্তু বদ্ধ উন্মাদনায় ভুগছি। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না, সরে আসবে। হঠাৎ ফারিস এক আকস্মিক কাণ্ড ঘটালো। সে চুমু কাটলো আদ্রিতার ঘাড়ে। আদ্রিতা কেঁপে উঠলো এতে, সর্বাঙ্গ বুঝিয়ে শিহরিত হয়ে উঠল মুহূর্তে। ফারিস কোলে তুলে নিল আদ্রিতাকে, দুষ্ট স্বরে বলল, আজই মাফিয়া সাহেবের থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম। আদ্রিতা সে কথা জবাব দিল না, লজ্জায় মুখ লুকালো ফারিসের বুকে। ফারিস আদ্রিতাকে বিছানায় শুয়ে দিয়ে মৃদু হাসল। খাটের পাশে টেবিলটায় সাজিয়ে রাখা শুভ্র রঙের মোমটা ফুদিয়ে নিভিয়ে দিল। এরপর নিজের দু হাতখানা ডুবিয়ে দিল আদ্রিতার দু হাতে। ধীরে ধীরে বিলীন হলো একে অপরের মাঝে। আকাশ কেঁপে উঠল হঠাৎ। ঝিরিঝিরি শব্দে শুরু হলো বৃষ্টিপাত। তীব্রতার বেশ নিল মুহূর্তে। আকাশের সুন্দর চাঁদটাকে তখন দেখা যায়, জল করছিল খুব। বোধহয় বলেছিল একেই বলে সঠিক সময়, মধুময় প্রেম বর্ষণ। সময় সময় বড়ই অদ্ভুত একটা জিনিস। এই সময় মানুষের জীবনটা হঠাৎ হঠাৎ বদলে দেয়। হঠাৎ দুঃখ বয়ে আনে, আবার দুঃখ হটিয়ে সুখ দেয়। কারো জীবনে নতুন মানুষের আগমন ঘটায়, কাউকে দেয় বিষাক্ত বিচ্ছেদের বিষাদ। সময়ের তালে তাল মিলিয়ে মানুষ বদলায়, প্রকৃতি বদলায়, বদলে যায় দিন ক্ষণ তারিখ। তেমনই বদলে গেছে আদ্রিতা ফারিসের জীবন, বদলেছে আদিব চাঁদনির জীবন, বদলেছে মৃদুল নীলিমার জীবন। বিয়ে করেছে মুনমুনার রনি। সবশেষে বিয়ের কথাবার্তা চলছে নয়নতারা আর আশরাফের। দেখতে দেখতে ফারিস আদ্রিতার সংসার জীবনের কেটে গেল 1টি বছর, যাকে দিনে হিসেব করলে হয় 365 দিন। কেমনি চলে গেল কেউ ধরতেই পারলো না। আজ রবিবার, মাস জানুয়ারির মাঝপথ। খানিক শীত, খানিকটা গরম হাফ হাফ। এ বছরটা খুব একটা শীত পড়েনি। আদ্রিতা খুব সকাল সকাল বের হচ্ছে হসপিটাল। পরপর কয়েকটা সার্জারির অপারেশন আছে তার। পুরো দিনটাই ব্যস্ত আজ। ফারিস বিছানায় শুয়ে বেঘরে ঘুমে মগ্ন। গায়ে জড়ানো মোটা কম্বল। আদ্রিতা পরিপাটি পোশাক পরে বিছানার দিকে তাকালো। ঘড়িতে সকাল 9টার কাটা চুই চুই। আদ্রিতা ফারিসের দিকে তাকিয়ে বলল,
বকাটে সাহেব শুনতে পাচ্ছেন? আমি কিন্তু যাচ্ছি। ফারিস নড়ল না এক চুল। আদ্রিতা দ্রুত সামনের জানালার পর্দাটা সরালো, সঙ্গে সঙ্গে এক ফালি রৌদ্র চোখের উপর পড়লো ফারিসের। ফারিস খানিকটা নড়ে চড়ে উঠলো, এতে মিহি কঞ্চে পড়ল। উফ বেলি প্রিয়া, কি হচ্ছে? আমি ঘুমাই না। আদ্রিতা মিষ্টি হেসে ফারিসের মুখের সামনে দাঁড়ালো, এতে ছায়া পড়লো ফারিসের চোখে। আদ্রিতা বলল, ওঠো না কেন? আমি যাব এখন। ফারিস চোখ খুলে তাকায়, সঙ্গে সঙ্গে বিস্ময়কর চাহনি নিয়ে বলে, যাবো মানে? কোথায় যাবে তুমি? আদ্রিতা বিছানায় বসলো, ফারিসে উঠে বসলো তখন। শরীর জুড়ে ক্লান্তি তার। আদ্রিতা বলে, তোমায় কাল বললাম না আজ আমার পরপর কয়েকটা অপারেশন করাতে হবে, তাই যাচ্ছি। বেলা গড়িয়ে ফিরবো, তুমি চিন্তা করো না কেমন? কথাটা বলে ফারিসের গালে চুমু কাটে আদ্রিতা। এরপর নিজের গালটাও এগিয়ে দেয় ফারিসের দিকে। ফারিসও ঘুম জড়ানো চোখে নিজের অদর ছোঁয়ায়। এইটা নিয়ম, কেউ বাড়ি থেকে বের হওয়ার পূর্বে একে অপরের গালে চুমু কাটে। আদ্রিতা নিজের ব্যাগটা নিল, উঠে দাঁড়িয়ে বলল, যাই তবে। ফারিস উত্তর দিল না, হাত টেনে ধরল আদ্রিতার। আদ্রিতা অবাক হয়ে বসলো খাটে, চোখের ইশারায় বোঝালো। কি হলো? ফারিস সে ইশারা বুঝেও জবাব দিল না। আদ্রিতার ঠায় চেয়ে নিরাশ স্বরে বলে, কিছু বলবে না? ফারিস সে কথা জবাব না দিলেও কাছে টেনে নেয় আদ্রিতাকে, বুকে জড়িয়ে তার হঠাৎ। আদ্রিতা মিষ্টি হেসে বলে, সকাল সকাল এত প্রেম, বাহ বাহ। ফারিসের হাতের বাঁধন শক্ত হলো। আদ্রিতা উপলব্ধি করলো তা, কিছু বলল না। ফারিস মলিন মুখে প্রশ্ন করলো। তোমার অপারেশন শুরু কয়টায়? আদ্রিতা কিছুটা অবাক হলেও ভাবলো না তেমন, বলল, 10টা 15। এখন বাজে কয়টা? 9টা 5। তার মানে আমার কাছে এখনো সময় আছে 70 মিনিট। কিসের সময় বলো তো? কেন তোমাকে জড়িয়ে বসে থাকবো? আমি তো এখন বের হব। এখন 1 ঘন্টার বেশি বাকি, একটু বসে গেলে হয় না? তুমি তো জানো আমি অপারেশনের 1 ঘন্টা আগে হসপিটালে যাই, একটু নিজেকে গোছাই। আজ একটু অনিয়ম করলে হয় না? ফারিসের শেষ কথাটা এমন মলিন স্বরে বলল যে আদ্রিতা চেয়েও বারণ করতে পারলো না। মিষ্টি হেসে বলল, ঠিক আছে। ফারিস খুশি হলো। সময়টা তখন টিপ টিপ করে বাজছে। ফারিস চুপচাপ বসে আদ্রিতাকে জড়িয়ে ধরে, কোনো কথা বলছে না। সময় চলতে চলতে 10টা 15 বাজতে 30 মিনিট বাকিতে ঠেকে। তখন আদ্রিতা বলে, এবার যাই, আমার পৌঁছাতেও তো সময় লাগবে। ফারিস মেনে নিল, ছেড়ে দিল আদ্রিতাকে। কপালে চুমু কাটে বিষণ্ণ স্বরে শুধালো, কেমন যেন আমার মনে হচ্ছে তুমি গেলেই আমি হারিয়ে যাব। আদ্রিতা কপট রাগ দেখারও তীক্ষ্ণ স্বরে বলল। যাওয়ার সময় এ কেমন কথা? ফারিস চমৎকার শব্দ করে হাসলো, বলল, আচ্ছা তোমাকে রাগাতে এত ভালো লাগে কেন বলো তো? আদ্রিতা জবাব দিল না, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। ফারিস হেসে বলল, যাও, তোমার লেট হচ্ছে। আদ্রিতাকে অসহায় দেখালো, এক প্রকার বাধ্য হয়ে নিজের ব্যাগটা নিল। নিরাশ ভঙ্গিতে বলল, কোথাও যাবে না, বাসায় বসে থাকবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসব। ফারিস বলল। আচ্ছা এখন যাও। আদ্রিতা যেতে নিল, আবার দাঁড়ালো, পেছন করে মলিন মুখে বলল, কোথাও যাবে না কিন্তু। ফারিস মাথা নাড়িয়ে জানান দিল। যথা আজ্ঞা বেলি প্রিয়া। ফারিসের কাণ্ডে ফিক করে হেসে দিল আদ্রিতা, বলল, আসছি। অতঃপর আদ্রিতা চলে গেল। ফারিসের উজ্জ্বল মুখখানা হঠাৎ মলিন হলো। নিরস্বতায় ভরে উঠল চারপাশ। সে গলা ছেড়ে ডাকল, আদিব। পিন পতন নীরবতা বিরাজ করছে কক্ষ জুড়ে। জানালার কার্নিশ ছুঁয়ে ছুটে আসছে বাতাস। রোদের আলোতে ভরপুর পরিবেশ। আদিব চুপচাপ দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে ফারিসের ডাকে ছুটে এসে দাঁড়ালো। ফারিস কিছু বলছে না, চুপচাপ বিছানার বসে। ফারিস গায়ের কম্বলটা পা থেকে সরালো, এক ঝলক আদিবের দিকে তাকিয়ে পা ঝুলিয়ে বসলো, মাথা নুইয়ে বলল, আমি একটা ডিসিশন নিয়েছি আদিব। আদিব তড়িৎ চমকে তাকালো ফারিসের দিকে, খানিক ভীতু স্বরে শুধালো, কি সিদ্ধান্ত ভাই? ফারিস চুপ হয়ে গেল। কথা আটকে আসছে নাকি? কি সাংঘাতিক! ফারিসের এত বছরের জীবনে এমন আকস্মিক ঘটনা কখনো ঘটেনি। ফারিস দম ছাড়লো। আদিব হতভম্ব হয়েছে, খানিক এগিয়ে প্রশ্ন করলো, কি হলো ভাই, কথা বলছো না কেন? ফারিস চাইলো আদিবের
দিকে। চোখ জোড়ায় বিষণ্ণের হইচই। আদিবের বুকু হঠাৎ অজানা ভয়ে কামড়ে উঠল। সে নিচে বসে পড়ল আচমকা। তরতর করে ফারিসের হাত জড়িয়ে ধরে বলল, আমাদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত করছো না তো ভাই? ফারিসের চোখ মুখে অসহায়ত্ব ফোটে। ছোট্ট প্রশ্ন করে। চাঁদনি কি ঘরে? আদিব মাথা নাড়িয়ে জবাব দেয়। না, ও তো খুব ভোরে চট্টগ্রাম গেছে। এবার ফারিস হাত ধরল আদিবের। আদিব থমকে গেল হঠাৎ। ফারিস ভাইয়ের আচরণ ঠিক লাগছে না। ফারিস বলল, তোমার একটা কাজ করতে হবে আদিব। আদিব বিমূর্ছে বলে, কি কাজ ভাই? তুমি এই শহর ছেড়ে চলে যাবে। তোমার যে ফারিস নামের একটা বাতানো ভাই আছে এটা তো ভুলে যেতে হবে। আদিব বিস্মিত হয়ে গেল ফারিসের কথা শুনে। এসব কি বলছে ফারিস ভাই? চলে যাবে, ভুলে যাবে, এগুলোর মানে কি? আদিব হতাশার ঘরে বলল, এসবের মানে কি ভাই? ভুলে যাব কেন? মানে একটাই, তুমি এই শহর ছাড়ছো। কেন ছাড়বো? আমি তোমার ছেড়ে কোথাও যাব না। আর আচমকা এসব কি? বাচ্চাদের মতো জেদ করো না আদিব। তুমি অবুঝের মতো কথা বলছো। আচমকা শহর ছাড়বো কেন? তুমি আমার সাথে থাকলে বিপদে পড়বে। কিসের বিপদ? আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করবো আদিব। তড়িৎ উত্তর ফারিসের মুহূর্তের মধ্যে থমকে গেল আদিব। স্তব্ধ হয়ে গেল চারপাশে। এখনো যেন ফারিসের ঠান্ডা স্বরে কথাটা বলা কানে বাজছে আদিবের। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব আদিব। আদিব বিমূর্ছিয়ে রইল। তার চোখে জ্বলছে, পানি জমা হতে শুরু করেছে বোধহয়। ফারিস নিরাশ হল। আদিবের হাত মুঠোবন্দি করে আঁকড়ে ধরল নিরুপায় ভঙ্গিতে বলা, আদিব এভাবে বাঁচা যায় না। আদিব কিছু বলে না, শুধু চেয়ে রয়। কিছু সময় পর টের পায় তার চোখ বেয়ে লাগামহীন অশ্রু পড়ছে। বুকের ভেতর ভয়ার্থ এক অনুভূতি হচ্ছে। ফারিস বোধহয় ধরতে পারলো আদিবের অবস্থা। সে ধমকের স্বরে বলল, ভয় পাবে না আদিব। আদিব তখনও কিচ্ছু বলে না। অনেক সময় পর ফারিস বুঝায়, একটা জিনিস কি জানো, আমরা যতক্ষণে না নিজেদের পাপটা উপলব্ধি করতে পারি ততক্ষণ পর্যন্ত পাপী কাজটাকে আঁকড়ে ধরতে পারি। আমাদের মনেই হয় না আমরা প্রতিনিয়ত অন্যায় করছি, কিন্তু যে উপলব্ধি করি ভুল হচ্ছে, প্রিয় মানুষদের সাথে অন্যায় করছি, তখনই কষ্ট হয়। শুরুতে তো সব ঠিকই ছিল, কিন্তু এখন আর নিতে পারি না। কাজটা করতে চাচ্ছি না, আবার ছেড়ে দিতেও পারছি না। তাই ভেবে দেখলাম আমার পুলিশের কাছে আত্মসমর্পণ করাটাই ঠিক হবে। আমি শুনেছি নিজে থেকে আত্মসমর্পণ করলে শাস্তি কম পাওয়া যায়। ওনারা নিশ্চয়ই 5-6 বছর পর আমায় ছেড়ে দিবেন। তখন তো আমি ফিরেই আসব, সব ছেড়ে ছুড়ে সাধারণ জীবন গড়ব। আদিব তড়িৎ বলে উঠে। যদি না ছাড়ে? ফারিস বিছানায় থেকে নামলো, আদিবকে বসা থেকে ওঠালো, হেঁটে হেঁটে বোঝালো, কেন ছাড়বে না? আমি নয়নতারার সাথে কথা বলেছি। ও বলেছে নিজ থেকে আত্মসমর্পণ করলে শাস্তি কম হয়, কিন্তু কিশোর যদি আমায় ধরতে পারে তাহলে নির্ঘাত মৃত্যু। আদিবের রুহু বুঝি কেঁপে উঠল ফারিসের শেষ কথা শুনে। ফারিস বলে, এবার বুঝছো তো আদিব, আমি কেন নিজ থেকে ধরা দিতে চাইছি? আদিব কান্না মিশ্রিত স্বরে বলে, ফারিস আমার খুব ভয় হচ্ছে ভাই। আমিও যাই তোমার সাথে। আমার তো দোষ আছে, শাস্তি তুমি একা কেন পাবে? আমিও পেতে চাই। তড়িৎ রেগে যায়, ধমকের স্বরে বলে, কিসের শাস্তি পাবে তুমি? তোমার কোনো দোষ নাই, তুমি নিষ্পাপ। যা পাপ করার আমি একা করেছি। আদিব মানতে চায় না। সে বলে, আমি ওসব জানি না, আমিও তোমার সাথে যাব ভাই। ফারিস চাইলো আদিবের দিকে। ছেলেটা যে কেন এত ভালোবাসে তাকে কে জানে। ফারিস মিষ্টি হাসলো, বলল, সবাই চলে গেলে আমার বউ, তোমার বউ, এদেরকে দেখবে। তাছাড়া তুমি পাপি নও আদিব, পাপি আমি। আমাদের আবার দেখা হবে তো। আদিব বিতৃষ্ণা নিয়ে বলে, সব বুঝলাম, কিন্তু আমার শহর ছাড়তে হবে কেন? কারণ আমি যতদিন জেলে থাকবো ততদিন তুমি আমার সাথে দেখা করতে যাবে না। আমি যে অবস্থাতেই থাকি না কেন তুমি যাবে না। এই শহরে থাকলে না, তুমি এই শহর নয় এই দেশ ছাড়বে আদিব। সঙ্গে করে আদ্রিতার চাঁদনিকেও নিয়ে যাবে। ফারিসের হঠাৎ মনে হলো সে একটা ভুল করেছে। দেশ ছাড়ার বিষয়টা তার আরো আগেই ভাবা উচিত ছিল। খুব বড় ভুল হলো একটা। আদিব রাগ দেখালো এবার। কপট তীক্ষ্ণ কণ্ঠে জানালো সে কোথাও যাবে না। যা হবে সবটা সে নিজ চোখে দেখবে। ফারিস মানতে চাইল না। এই নিয়ে আদিব আর ফারিসের মাঝে মোটামুটি একটা দ্বন্দ্ব চলল। শেষমেশ ফারিস রেগে পড়ল, তুই আমার রক্তের ভাই, যে তোকে সবটা দেখাতে হবে। কিচ্ছু দেখবি না, তুই আজকের মধ্যে দেশ ছাড়বি। আদিবও এক পর্যায়ে রাগ নিয়ে বলল,
আপনিও আমার রক্তে ভাই নন যে আপনি যা বলবেন আমাকে শুনতে হবে। ফারিস আশাহত হলো। এই ছেলে সহজে কিছু মানতে চায় না কেন? ফারিস অসহায় ভঙ্গিতে খাটের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ে। আদিবও বসে। নীরবতা চলে বেশক্ষণ। হঠাৎ আদিব হাত ধরে ফারিসের মিনতির স্বরে বলে, এইসব না করলে হয় না ভাই। চলুন না, সব ছেড়ে ছুড়ে আমরা 4 জন দূরে কোথাও চলে যাই। ফারিস শুকনো হেসে বলে, তোমার কি মনে হয় এতে আমরা ভালো থাকবো? আমার সাথে যাদের লেনদেন ব্যবসার আদান প্রদান চলছে তারা এত তাড়াতাড়ি ছেড়ে দেবে আমাকে? আদিব কিচ্ছু বলে না। ফারিস তপ্ত নিঃশ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলে, আমার যেতে দাও আদিব। দেখে নিও আমি ফিরবো, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচব। কতদিন হয়ে গেল আমি প্রাণ খুলে নিঃশ্বাস নেই না। আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই আদিব। কাল আমার ছেলে মেয়ে হলে তারা যেন কোনোদিন বলতে না পারে তাদের বাবা খুব খারাপ মানুষ, একজন দেশ বিরোধী মাফিয়া। আমি শুধু চাই আমি যতদিন না ফিরবো ততদিন তুমি আমার ভাই আর আমার বউয়ের যত্ন নেবে, তাদের ভালো রাখবে। তারপর আমি ফিরে এসে একটা সৎ কাজ ধরব, এ ধরো ঝালমুড়ির ব্যবসা। শেষ কথা শুনে আদিব অতি দুঃখেও হেসে দেয়। আবার সব চুপচাপ হয়। অতঃপর আদিব হেরে গেল। ভাঙাচোরা মন নিয়ে বলল, কখন পুলিশ ডাকবেন ভাই? ফারিস নিরুপায় ভঙ্গিতে বলে, ডাকা হয়ে গেছে, যখন তখন এলো বলে। আদিব কিচ্ছু বলে না, শুধু চেয়ে চেয়ে দেখে তার ফারিস ভাইকে। লোকটা কি দারুণ দাঁত বের করে হাসছে, যেন পুলিশের জেলখানায় দাওয়াত খেতে যাচ্ছে। গোধূলি বিকেল, চারপাশ লালচে হয়ে আছে পুরো। জানালার কার্নিশ ছুঁয়ে ছুঁয়ে পর্দা নড়ছে। ফারিসের রুম ফাঁকা, ফারিস নেই। আদ্রিতা খুশি মনে ছুটে আসলো ঘরে। আজ একটা খুশির দিন, আদ্রিতা মা হতে চলেছে। আদ্রিতা বাড়ি বয়ে আসতে আসতে ভেবেছে সে ছুট্টে এসে ফারিসকে জড়িয়ে ধরে বলবে, আপনি বাবা হতে চলেছেন মিস্টার বখাটে। ঘরে ঢুকে আদ্রিতার মুখ ফ্যাকাশে হলো। ফারিস ঘরে নেই, গেল কই? এই লোকটা আর ঠিক হলো না। আদ্রিতা এতবার বললো বাইরে না যেতে, তাও গেল। আদ্রিতা উচ্চ আওয়াজে ডাকলো, আদিব ভাইয়া। আদিব দ্রুত পায়ে ছুটে আসলো। তার চোখ মুখ ফুলো ফুলো। আদ্রিতা আদিবের উপস্থিতি টের পেতে জিজ্ঞেস করলো, তোমার ভাই কই? আদিব জবাব দেয় না। আদ্রিতা ঘুরে তাকায় আদিবের দিকে। চোখে মুখের বেহাল অবস্থা দেখে প্রশ্ন করে, তোমার কি হয়েছে ভাইয়া? আদিব শক্ত মনে পকেট থেকে একটা চিঠি বের করে আদ্রিতার হাতে দিল, বলল, পড়ো। আদ্রিতা বিস্মিত হয়ে চিঠি খোলে। কোনো প্রশ্ন না করেই পড়তে শুরু করলো, যেখানে শুরুতেই গোটা গোটা অক্ষরেই লেখা ছিল, প্রিয় বেলি প্রিয়া, আমি জানি তুমি বাড়ি এসে আমায় না দেখে খুব উত্তেজিত হবে, আমায় খোঁজার জন্য ছটফট করবে, কিন্তু বিশ্বাস করো এগুলো করার কোনো প্রয়োজন নেই। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। আমার যত বেআইনি কারবার সব বলে দিয়েছি। আমার যাদের সাথে বেআইনি কারবার ছিল তাদের কথা বলে দিয়েছি। তুমি কি রাগ করেছো? রাগ করো না সখী, আমি জানি তুমি আমায় বুঝবে। আমি যে পাপী এটা তো সত্যি বলো। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো না আমি খুব ভেবেছি। তুমি পবিত্র মানুষ, কত মানুষদের চিকিৎসা করে সুস্থ করো, আর আমি কিনা অপবিত্র মানুষ হয়ে তোমার সাথে থাকছি। আমার খুব কষ্ট হয় বেলি প্রিয়া। আমি মানতে পারি না গত একটা বছর আমি কতটা অসহায় হয়ে তোমার সাথে মিশেছি। আমার কিচ্ছু ভাল লাগে না। তোমার নিষ্পাপ মুখটা দেখলে আমি ভেঙে পড়ি, আমার ভেতরটা মুচকে যায়। ইচ্ছে করে কোনো এক ধারালো অস্ত্র দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করি। আমার এত পাপী শরীর তুমি সাদরে গ্রহণ করেছো, এও যেন আমার কাছে বিষাক্ত লাগে। নিজেকে এত অপরাধী মনে হয়। আমি শুধু দিনরাত ভেবেছি এই পাপী মানুষটার সাথে এত নিষ্পাপ মুখের মিলনও ঘটল কি করে। কোথাও গিয়ে মনে হয় সৃষ্টিকর্তা বুঝি আমায় একটা সুযোগ দিয়েছেন পাপ ছেড়ে পুণ্যে আসার। আমি সেটাই করেছি। আমি জানি না আমি ফিরবো কিনা। আদিবের সাথে আমি একটা মিথ্যা বলেছি। আমার সাজা 5 বছর জেল খাটা হবে না, হবে আরো অধিক, হয়তো 15-20 বছর। আচ্ছা, তুমি কি ততদিন আমার অপেক্ষায় থাকবে? একটা কথা কি জানো,
এই 20-15 বছর পরেও আমি বেঁচে থাকতে পারবো কিনা জানা নেই। আমার সাথে যারা কাজ করতো তাদের ধরিয়ে দিচ্ছি, কেউ যদি বেঁচে যায় তবে সে নিশ্চয়ই আমায় মারবে। দেখা গেল জেল থেকে বেরিয়ে বুক বরাবর গুলি, আর আমি ওখানেই শেষ। আর যদি কারাগার থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে তো যাক, বাদ দাও। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি ভালো থাকবে বেলে প্রিয়া? আমি বলবো তুমি ভালো থেকো, অন্তত পাপী পুরুষ থেকে তো মুক্তি পেলে। আজ তবে গেলাম, যদি ফিরি তবে আমাদের আবার সংসার হবে, আর যদি না ফিরি তবে শুনেছি মানুষ অপূর্ণতা নিয়ে মরে গেলে তাদের নাকি আবার জন্ম হয়। কথাটা কতটুকু সত্য জানা নেই, যদি সত্য হয় তবে তুমি আবার জন্ম নিও বেলি প্রিয়া। দেখিনি আমি সেবারেও তোমারই প্রেমে পড়ব, যদিও জন্ম একবারই, আর সেই জন্ম জন্মান্তরের জন্যই আমি তোমার প্রেমে পড়লাম। ইতি তোমার বখাটে সাহেব, ফারিস মাহমুদ। হাত খসে নিচে পড়ল চিঠি। আদ্রিতা স্তব্ধ বনে খাটে বসে পড়ল। আদিপ মাথা নুয়ে দরজার কর্নারে দাঁড়িয়ে, চাঁদনিও নেই যে আদ্রিতাকে বোঝাবে, সামলাবে। আদ্রিতার হঠাৎ বুকে ব্যথা উঠল, চোখের পাপড়ি ভিজে আসলো আপনা আপনি, পেটে হাত রাখলো নীরবে। আদ্রিতার এত কষ্ট হচ্ছে, পাষাণ লোকটা এভাবে ব্যথা দিয়ে চলে গেল। আদ্রিতা বিড়বিড় করে বলল, চলেই যখন যাবে তখন এসেছিলে কেন? সেই এক পশলা ঝুম বর্ষায় এলাহি কাণ্ড ঘটিয়ে আমার হৃদয়ে নাড়িয়েছিলে কেন? আমাদের গন্তব্য কি এতটুকুই ছিল বখাটে সাহেব? আমি তো তোমায় নিয়ে শেষ পর্যন্ত বাঁচতে চেয়েছিলাম। একটু পারলে না আমার মতো স্বার্থপর হতে? এখন এই ভাঙা মন নিয়ে আমি কিভাবে চলবো ফারিস? আমাদের সন্তান, তাকেই বা কি জবাব দিব? তুমি এমনটা কেন করলে? একেবারেই কি না করলে হতো না? আদ্রিতা ভেঙে পড়েছে, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। চারপাশ বুঝি ফারিসের শূন্যতায় খাখা করছে। আদ্রিতা নিজের মাথা চেপে ধরল। আদিপ এগিয়ে আসলো, তখন তারও কষ্ট হচ্ছে। ফারিস ভাই খুব বাজে কাজ করেছে, এটা না করলে কি সত্যি হতো না? আদিপ আদ্রিতার পাশে এসে বসলো, আধুনিক গলায় বলল, ডাক্তার ভাবি। আদ্রিতা অশ্রুমাখা চোখ নিয়ে তাকালো আদিবের দিকে, শান্ত গলায় বলল, কাজটা কি ঠিক করলো আদিব ভাইয়া? আদিব সঙ্গে সঙ্গে জবাব দিতে পারে না, চুপ থাকে। কিছু সময় যায়, আদিব কথা সাজায়, এরপর নিজেকে ধাতস্থ করে বলে, প্রথম প্রথম আমারও মনে হয়েছিল ভাই কাজটা ঠিক করেনি ডাক্তার ভাবি, কিন্তু এখন মনে হচ্ছে বোধহয় দরকার ছিল। ফারিস ভাই নিতে পারছিল না ব্যাপারটা, তার কষ্ট হচ্ছিল, আঘাত লাগছিল। আমি আজ করতে পারছি ভাই কতটা যন্ত্রণা নিয়ে এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছে। তুমি চিন্তা করো না ভাবি, ভাই আমায় বলেছে 4-5 বছর পর ভাই ফিরে আসবে, তারপরে আমরা নতুন করে বাঁচবো। জানো তো ভাই আমায় কখনো মিথ্যে বলে না। ভাই তোমার চিঠিতে বলেছে না এসব? আদ্রিতা মাথা নাড়ায়, যার অর্থ বলেছে। আদিব খুশি হলো, বলল, 5 বছর খুব বেশি সময় না ভাবি, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। ভাই আমাকে একটা দায়িত্ব দিয়েছে, বলেছে ভাই যতদিন না ফিরে আসে ততদিন আমি তোমার খেয়াল রাখি। তুমি কোনো চিন্তা করো না ভাবি, আমি আছি তো। আর তার নিয়ে তো আছে, ভাই ফিরে আসবে ভাবি, দেখে নিও ভাই তাড়াতাড়ি ফিরে আসবে। বলতে বলতে এই গলা ধরে আসছে আদিবের, নিজেকে শক্ত রাখা যাচ্ছে না। 5 বছর সত্যি কি খুব কম সময়? আদিব নিজের চোখ মুছতে মুছতে আবার বলল, তুমি কষ্ট পেও না ভাবি, দেখো না আমিও কষ্ট পাচ্ছি না। আদ্রিতা বিস্মিত নজরে তাকিয়ে থাকে আদিবের দিকে, চোখের সামনে দেখতে পাচ্ছে আদিব কাঁদছে, কষ্ট পাচ্ছে, তবুও মুখে বলছে কষ্ট পাচ্ছে না। কি অদ্ভুত! দুজনের মাঝে এই নীরবতা চললো অনেকক্ষণ। সন্ধ্যা নেমে আসছে ধরণীতে, দূর থেকে মুয়াজ্জিনের কণ্ঠ ভেসে আসছে, আজান দিচ্ছেন তিনি। আদ্রিতা নিজেকে শক্ত করলো, চোখ মুছে বলল, আমায় জেলখানায় নিয়ে চলো আদিব ভাইয়া, আমি ওনার সাথে দেখা করতে চাই। আদিব কিছু সময় চুপ থেকে বলল, ওনারকে দেখা করতে দিবে? আদ্রিতা দাঁড়িয়ে পড়ে বলে, তুমি নামাজ পড়ে আসো ভাইয়া, তারপর আমরা পুলিশ স্টেশন যাব। কথাটা বলে ওয়াশরুমে ঢুকলো আদ্রিতা। অজু করতে হবে। আদিপ উঠে দাঁড়ালো, নিচে উল্টো পড়ে থাকা ফারিসের চিঠিটা ওঠালো, তবে পড়লো না, কারণ ফারিস যখন কিশোর হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল
কারণ ফারিসকে যখন কিশোর হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল তখন আদিব ছিল ঠায় দাঁড়িয়ে, বুক জুড়ে চলছিল কি বিষাদ। ঠিক সেই সময় ফারিস আদিবের হাতে চিঠিটা ধরিয়ে দেয়। আদেশ স্বরূপ বলে, এটা আদ রেখে দিও। আর শোনো, তুমি এই চিঠি খুলবে না আদিব, এটা একান্ত আমার বউয়ের জন্য লেখা। তুমি ভুলেও খুলবে না, পড়বেও না। আদিব সেই কথা রেখেছে, সে চিঠি খোলেনি, পড়েনি। কারণ আদিব কখনো ভাইয়ের হুকুমের অবাধ্য হয় না, আজও হয়নি। আদিব টেবিলের উপর চিঠিটা রেখে রুম থেকে বের হলো। নিজে রুমে গিয়ে নামাজে টুপিটা নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। তখন সন্ধে 7:30। আদ্রিতার আর আদিব দাঁড়িয়ে রয়েছে পুলিশ স্টেশনের বাইরে। আদিব ভেতরে ঢুকবে কি ঢুকবে না ভেবে পায় না, কারণ ফারিস তাই ভাই তাকে বারণ করেছে পুলিশ স্টেশনে আসতে। আদ্রিতা বোধহয় ব্যাপারটা বুঝলো, সে বলল, তুমি দাঁড়াও ভাইয়া, আমি একাই যাচ্ছি। কথাটা বলে আদ্রিতা একাই চলে গেল। আদিব দাঁড়িয়ে রইল, ভেতরে ঢোকার সাহস এলো না। আদ্রিতা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তার ভেতরটা কেমন কেমন করছে। আদ্রিতা আশপাশ দেখলো, তাকে প্রথমেই নজরে পড়ল কিশোরের। সে মিষ্টি এসে পড়ল, আসুন ডাক্তার সাহেবা, আমি জানতাম আপনি আসবেন। আদ্রিতা নীরবে এগিয়ে গেল, শান্ত স্বরে বলল, আমি একটু ফারিসের সাথে দেখা করতে চাই অফিসার। কিশোর নাকচ করলো প্রথমেই, বলল, আমরা তো এভাবে দেখা করতে দিতে পারি না ডাক্তার সাহেবা। আদ্রিতা মিনতি স্বরে বলল। একটু দেখি। কিশোর বুঝল, বলল, ঠিক আছে, একটু, তবে একটুই যেন দেখেন। আদ্রিতা আর কথা বাড়লো না, বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল লকআপের দিকে। গায়ে ধূসর রঙের শার্ট, কালো প্যান্ট, অগোছালো চুল আর শ্যামবর্ণের মুখখানা নিয়ে মাথা নুইয়ে দেয়ালের পিঠ ঠেকিয়ে বসে আছে ফারিস। আদ্রিতার বুক কেঁপে উঠল এমন দৃশ্য দেখে। বুকখানায় এত কষ্ট হচ্ছে তখন। আদ্রিতা নিজের চোখ মুছে রাখল। মিস্টার বখাটে। তড়িৎ চমকে উঠল ফারিস, চোখ তুলে চাইল তৎক্ষণাৎ। আদ্রিতার মুখটা দেখল কেমন থমথমে হয়ে আছে। ফারিসের হৃদয়খানায় বুঝি হাহাকার করে উঠল। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে আসলো, প্রশ্ন করল, তুমি কেন এসেছো বেলি প্রিয়া? আদ্রিতা বলির মুখে চায়, বলে, এমনটা করা কি খুব দরকার ছিল ফারিস? ফারিস তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, বোধ হয় ছিল। আমি যে ভালো নেই তুমি কি দেখতে পাচ্ছ? পাচ্ছি। আমি যে তুমিই না ভালো থাকবো না, এটা জানতে না? জানতাম। তবুও কেন করলে? আমি যে বাধ্য ছিলাম, তুমি তো জানো। একটু কি স্বার্থপর হওয়া যেত না? বোধ হয় যেত, কিন্তু স্বস্তি পাচ্ছিলাম না। আমার ভালোবাসা তোমার শাস্তি দিত না ফারিস? ফারিস কথা বলে না, চুপ করে রয়, মাথা নুইয়ে ফেলে। আদ্রিতা আবার বলে, আমায় ছেড়ে যাওয়ার এত তাড়া তোমার? ফারিস চোখ তুলে তাকায়, বিষণ্ণ কণ্ঠে জানায়, আমার কষ্ট হয় বেলি প্রিয়া। মলিন মুখে হাসলো আদ্রিতা, কি বলবে ভেবে পায় না আর। ফারিস মাথা নুইয়ে বলে, চলে যাও। আদ্রিতা লকআপের শিকে হাত রাখে, তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, এতটা পাষাণ কিভাবে হলে? ফারিস ছলছল নয়নে তাকায়, আদ্রিতার হাতটা ধরে। আদ্রিতার শরীর ফারিসের স্পর্শে আরো কাতরে উঠল তখন। ফারিস বলল, আমি ভুল বুঝছো বেলি? আদ্রিতা জবাব দিতে চায় না। ফারিস মৃদু হেসে বলে, সত্যি করে বলো তো, তুমি এমনটা চাওনি আদ্রি? আদ্রিতা চোখ তুলে সরাসরি তাকায়, এবারও কিছু বলে না। ফারিস হেসে বলে, বাড়ি যাও বেলি প্রিয়া, এখানে আর এসো না। আদ্রিতা গেল না, ঠায় দাঁড়িয়ে রইল, তবে কোনো কথা বলল না। চুপচাপ পাথর মনে দাঁড়িয়ে থাকলো ফারিসের। ফারিস বলে, আমার ভাইটার যত্ন নিও আদ্রি, ও খুব ভীতু জানোই তো। আমার শাস্তির কথা ওকে এখনই জানিও না। আমার কেসটা যেদিন কোর্টে উঠবে ওই দিন তুমি বা আদিব কেউ এখানে থেকো না, দূরে কোথাও চলে যাও। এমন এই বলে আদ্রিতার দুগাল চেপে চোখের পানি মুছে দিল। এরপর খুশি মনে বলল, এবার বাড়ি যাও, নিজের যত্ন নিও বেলি প্রিয়া। আমি থাকি বা না থাকি নিজের যত্ন নিতে ভুলো না কিন্তু। আদ্রিতা সেখানে দাঁড়াতে পারছে না, বুকের ভেতর যে তোলপাড় শুরু হয়েছে তা এত সহজে খুঁজবি না। আদ্রিতা বলল, আমার বুক ফেটে যাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, আমার বাঁচতে ইচ্ছে করছে না। আটকে উঠল ফারিস, ঠোঁটে হাত দিয়ে বলল, হ্যাঁ, এভাবে বলে না, আমি ফিরবো দেখো। আদ্রিতা আর কিছু বলতে পারল না। একরাশ অভিমান, জড়তা, ভয় আর যন্ত্রণা ছুটে আসলো। ফারিস শুধু চেয়ে চেয়ে দেখলো। পরের দিনটা যেন বিষণ্ণের সকাল।
বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেলে ফারিসের কেচ্ছার কথা জানানো হলো। ঔষধ কোম্পানির আড়লে ফারিসের বেআইনি কারবার, আফিম সহ সকল নেশাদ্রব্য এবং দেশীয় অস্ত্রের সবটা টিভিতে দেখানো হলো। একদল জনগণ ক্ষিপ্ত হয়ে ফারিসের ঔষধ কোম্পানিতে ভাঙচুর চালালো। কেউ কেউ আগুন জ্বালিয়ে দিল। ফারিসের তৈরিকৃত সকল ঔষধ ব্যান করা হলো। যদিও তাতে কোনো ভেজাল ছিল না, তবুও আদ্রিতার কলিগ, বাবা মা, ভাই, আত্মীয় স্বজন সবাই হতভম্ব হয়ে গেল এমন নিউজে। একের পর এক কল আসছে আদ্রিতার বাবা মা ভাইয়ের ফোনে, তারা ফোন তুলছে না। ফারিসের বাড়িতে ভাঙচুর করা হলো। ভাগ্যিস তখন বাড়ির ভেতর আদিব আর আদ্রিতা ছিল না। খবর পেয়ে শুধু চট্টগ্রাম থেকে ছুটে আসে চাঁদনি। এই একদিনের ব্যবধানে কি ঘটে গেল সে বুঝতে পারছে না। ফারিস ভাই মাফিয়া, এ যেন তার বিশ্বাসই হচ্ছে না। বাকরুদ্ধ হয়ে গেল আদ্রিতার বন্ধু মহলের সকল সদস্য। মৃদুল, রনি, মুনমুন, আশরাফ ইতিমধ্যে বেরিয়ে পড়ছে আদ্রিতার খোঁজে। প্রাণপ্রিয় বান্ধবীটার কি অবস্থা হচ্ছে এটা তারা ধরতে পারছে না। আদিবকে কল করা হচ্ছে, সে একটা অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসের উদ্দেশ্যেই রওনা দিয়েছে সবাই। এই বিষয়টা সম্পর্কে আদিব, ফারিস ছাড়া ও নয়নতারাও জানত, কিন্তু ফারিস বারণ করায় কাউকে কিছু বলতে পারেনি সে। এই জন্য খানিকটা ক্ষিপ্ত আশরাফ। চাপা উত্তেজনায় ভরপুর ঢাকা শহর। আজকের নিউজ চ্যানেলগুলোতে যেন ফারিসেরই উদ্ভাবন। বেলা 11টায় পুলিশ স্টেশনের বাইরে এসে থামলো একটা রিক্সা। সেখান থেকে নামলো একটি মেয়ে, পরনে সাদা রঙের থ্রি পিস। সে ভেতরে এগিয়ে আসলো। কিশোরের মুখোমুখি দাঁড়িয়ে হাতে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, আমি ফারিস মাহমুদের সাথে দেখা করতে এসেছি। আমাকে চিনতে পারছেন ফারিস ভাইয়া? আচমকা এক মেয়েলি কণ্ঠ কানে আসতেই খানিক চমকে চাইল ফারিস। সাদা থ্রি পিস পরা এক মেয়ে দাঁড়িয়ে। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মেয়েটির পানে। মেয়েটি ফারিসকে দেখে মৃদু হাসলো, আবার জিজ্ঞেস করলো, আমাকে চিনতে পেরেছেন ভাইয়া? ফারিস কতক্ষণ চেয়ে দেখলো মেয়েটিকে। অদ্ভুত ব্যাপার, তার মেয়েটির কথা মনে পড়ছে না। ফারিসের স্মৃতিশক্তি খুব একটা দুর্বল নয়, তবুও মেয়েটিকে তার মনে পড়ছে না। মেয়েটি ফারিসের দৃষ্টিভঙ্গি বোধহয় বুঝতে পারলো। সে বলল, আমি তিশা ভাইয়া। আপনার মনে আছে ওই 1 বছর আগে মেয়ে পাচারকারীর হাত থেকে রক্ষা করেছিলেন? ফারিসের তড়িৎ মনে পড়ে গেল সবটা। এই মেয়েটা লয়ের স্টুডেন্ট ছিল। ফারিস দারুণ অবাক হলো। সে ভাবতেও পারেনি ওই মেয়েটা আসবে। ফারিস বিস্মিত নজরে কতক্ষণ তাকিয়ে থেকে বলল, কেমন আছো তুমি? তিশা মিষ্টির স্বরে বলল, ভালো ভাইয়া। আপনি? আমি তো এই আছি। আপনি সত্যি মাফিয়া ভাইয়া? দেখে মনে হয় না, তাই না? তেমনটাই। ফারিস মাথা নাড়িয়ে বলে, আসলে কি বলো তো, দুনিয়ার সব খারাপ মানুষই ভালো মানুষের মুখোশ নিয়ে ঘোরে। আপনি খারাপ মানুষ নন। চমৎকার হাসলো ফারিস। বলল, টিভিতে আমার অস্ত্র শস্ত্র মাদক দ্রব্য দেখোনি? তিশা কথা বলে না। ফারিস বলে, তুমি কি আমায় সাহায্য করতে এসেছো? বিষয়টা মিথ্যে হলে আমি প্রাণপণ চেষ্টা করব। ফারিস বলে, আমি যে আত্মসমর্পণ করেছি শোনোনি? শুনেছি, তবুও মিথ্যে বলে মনে হয়েছে। কারো কি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন ভাইয়া? ফারিস মাথা নাড়ায়, যার অর্থ হয়েছে। তিশার ঠোঁটে হাসি রেখা দেখা যায়। সে আওয়াজ করে বলে, সত্যি? নাম বলুন, আমি স্বাক্ষর প্রমাণ সংগ্রহ করে আপনায় ছাড়াবো। ফারিস আবার হাসে। মেয়েটার কথায় তার এত হাসি পাচ্ছে। ফারিস বলে, সে তো কোনো মানুষ নয় দিশা। তিশা অবাক হয়ে বলল, মানে? আমি যে ভালোবাসায় ব্ল্যাকমেইল বদ্ধ দিশা। তিশা ফারিসের কথার আগামাথা বুঝে না। তিশা বলে, আমায় একটু বুঝিয়ে বলুন না। ফারিস দ্বিধাহীন কিছু কিছু বলল। তিশা অবাক না হয়ে পারল না। ভালোবাসার জন্য জেল কাটছে ফারিস। তিশা বলল, আমি আপনায় বের করব ফারিস ভাইয়া, আপনি কোনো টেনশন করবেন না। পুরো কেস আমি ঘুরিয়ে দেব। আমি জানি এতে আমাকে অনেকগুলো মিথ্যে সাজাতে হবে, তবুও আমি আপনায় বাঁচাবো। ফারিস সঙ্গে সঙ্গে নাকচ করলো তাতে। বলল, লোকে বলে খারাপ মানুষদের সাথে মিশলে মানুষ খারাপ হয়ে যায়। তুমি তো আমার সাথে মেশোনি, তবুও কেন খারাপ হচ্ছ? আমি আপনায় বাঁচাতে চাই ভাইয়া। মাঝে মাঝে কিছু ভালোর জন্য আমাদের একটু আধটু খারাপ হতে হয়। এতে আমার আত্মসমর্পণ করে লাভটা কি হলো? বেআইনি কাজ থেকে তো মুক্তি পেলেন। তোমার কি মনে হয় জেল থেকে বের হলে আমি মুক্ত? শুনেছি আমার সাথে যারা কাজ করতো তাদের মধ্যে 2 জন পালিয়েছে। তোমার কি মনে হয় তারা আজীবন পালিয়ে থাকবে?
আমায় খুন করতে আসবে না। তিশা কি বলবে বুঝতে পারছে না। ফারিস বলে, একটা কথা বলি শোনো, আইনের পোশাক যেহেতু পরেছ, সবসময় সত্যের হয়ে লড়বে। আর আমার সত্য হলো আমি পাপী, আমার মুক্তি নেই, কঠিন শাস্তি আমার প্রাপ্য। আমি আপনার সাহায্য করতে চাই ভাইয়া। করবে তো, তবে এবার নয়, পরের বার। পরের বার ফারিস ভুল করবে না। তিশা ছলছল নয়নে তাকিয়ে রয় ফারিসের দিকে। ফারিস শান্ত গলায় বলে, চলে যাও তিশা, আমার এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন নেই। পরের বার লাগলে আমি নিজে তোমায় ডাকবো। তিশা মাথা নুইয়ে বলে, আপনার উপর যে অভিযোগগুলো আছে তার শাস্তি অনেক কঠিন ভাইয়া। মৃত্যুদণ্ড হওয়ার চান্স 80%, বাকি 20%-এর শাস্তিও সহজ নয়। কম করে হলেও 15 থেকে 20 বছরের জেল। শাস্তির কথা শুনে ফারিস হাসি মুখে বলে, যে শাস্তি হোক আমি নিতে প্রস্তুত। একটু কি মিথ্যের আশ্রয় নেওয়া যায় না? এতদিন যাবত তো ছিলাম মিথ্যার আড়ালে, প্রথমবার সত্যের কাছে এলাম। কঠিন শাস্তি, কঠিন হলেও শান্তি পাচ্ছি। মিথ্যেতে শান্তি নেই, আছে গুমোট অশান্তির নিঃশ্বাস। তিশা আর কিছু বলতে পারল না। অতঃপর তাকে নিরাশ হয়ে ফিরতে হলো। ফারিস কিছুতেই রাজি হলো না। তিশা তপ্ত নিঃশ্বাস ফেলে পুলিশ স্টেশন থেকে বের হলো। কি করবে বুঝতে পারছে না। মানুষটা বাজে কাজ করলেও মনটা ভালো ছিল। তিশার মন খারাপ হলো, মনে মনে ভাবল, আমার কথাটা মানলে খুব বেশি কি ক্ষতি হতো ফারিস ভাইয়া? প্রশ্ন আসলো তবে উত্তর আসলো না। তিশা প্রচন্ড মন খারাপ নিয়ে চলে গেল। পুরনো বাংলো এটাই হলো সেই বাংলো যেখানে ফারিস আর আদ্রিতা প্রায় আসতো। বাংলোর ওই সামনের উঠোনটায় গতবারের শীতের সেই সময় আগুন জ্বালিয়ে ফারিস আদ্রিতার কত প্রেমালাপ চলতো। আদ্রিতা জানালা দিয়ে তাকিয়ে আছে সেই উঠোনের দিকে, মঞ্জুরি বিষাদ ঘুরছে। আদিবের আওয়াজ শোনা গেল, তখন সে বলছে, ডাক্তারবাবু আসবো? আদ্রিতা পেছন ঘুরে চাইলো। আদিব খাবার নিয়ে এসেছে। আদ্রিতা কাল থেকে কিচ্ছু খায়নি। আদিব খাবার নিয়ে যেতে যেতে বলল। আমার খেতে ইচ্ছে করে না ভাইয়া। আদ্রিতা শান্ত ভঙ্গিতে বলল। খাবারটা খেয়ে নাও ভাবি। আদ্রিতার অসহায় কণ্ঠস্বর শুনে আদিবের কষ্ট লাগলো। খাবারটা বিছানায় রেখে বলল, এভাবে বলো না ভাবি, শক্ত হও। ভাই ফিরে আসবে দেখো, ভেঙে পড়লে কি চলবে বলো? আদ্রিতা হেঁটে আসতে নেয়। দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না। হঠাৎ আদ্রিতা মাথা চক্কর দিয়ে উঠলো। সে পড়ে যেতে নিলে সঙ্গে সঙ্গে তাকে ধরে বসলো। আদিব বলল, সাবধানে ভাবি। আদ্রিতা শক্ত হয়ে দাঁড়াতে চাইলো, পেট কামড়ে বমি আসলো। তখন আদ্রিতা ছুট লাগালো ওয়াশরুমে। আদিব চিন্তিত নজরে তার পানে তাকানো। কাল রাত থেকেই দেখছে আদ্রিতা ভাবি ঠিক নেই, ঘন ঘন বমি করছে। আদিব ওয়াশরুমের দিকে যেতে গিয়েও গেল না, অনেক সংকোচ লাগে। বাড়ির কলিং বেল বাজলো। তখন আদিব আদ্রিতাকে বলে চলে যায় নিচে। নিশ্চয় আদ্রিতার বন্ধু মহলেরা এসেছে। সোফায় গোল হয়ে বসে আছে আশরাফ, রনি, মৃদুল আর আদিব। চাঁদনি এখনো চট্টগ্রাম থেকে পৌঁছায়নি। আদ্রিতা ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসেছে মাত্র। মুনমুনি তাকে ধরে বসালো। সবাই ফ্যাল নজরে তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতা বেশ বিরক্তি নিয়ে বলল, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? আগে কখনো দেখিসনি আমায়? জবাব দিতে চায় না কেউই। কিছু সময় পর মৃদুল বলে, তুই ঠিক আছিস দাদি? আদ্রিতা স্বাভাবিক কণ্ঠে বলে, হুম। মুনমুন বলছে, এমন বমি কি তোর ঘন ঘন হচ্ছে? চোখের মুখের তো বেহাল অবস্থা। আদ্রিতা কিছু বলার আগে আদিব বলে উঠল, কাল থেকে দেখছি। মৃদুল হেসে বলল। দোস্ত আমরা কি মামা হামু? মৃদুলের আকস্মিক প্রশ্নে থতমত খেয়ে গেল সবাই। এমন একটা সময় এই কথাটা কি বলার মতো সময়? রনি বলল, তুই আর মানুষ হলি না। মুনমুন চেয়ে চেয়ে দেখলো আদ্রিতাকে। মৃদুলের কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। আদ্রিতার চোখ মুখ যেন সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। আদিব বিস্মিত নজরে তাকিয়ে আছে আদ্রিতার দিকে। আদ্রিতা কিছু বলছে না। মুনমুন বলল, মৃদুলের ধারণা কি ঠিক আদৌ? আশরাফ বলল, মুনমুন তুই মৃদুলের মতো শুরু করলি? বলল, আদ্রিতার মুখ থেকে শুনি। সবাই আদ্রিতার দিকে তাকালো। মুনমুন ফের প্রশ্ন করলো, আদৌ মৃদুলের ধারণা কি সত্যি? আদ্রিতা এবার মাথা নাড়ল, মলিন মুখেই জানালো, সত্যি। আদিব হতভম্ব হয়ে গেল আদ্রিতার উত্তর শুনে। বুকের ভিতরে আচমকা মোচড় দিয়ে উঠল। এমন একটা সময়ে তার ভাই বাড়ি নেই। আদিবের ভাবতেই কান্না পাচ্ছে। আদিব উঠে দাঁড়ালো। তার মনে হলো এই খবরটা ভাইকে দেওয়া দরকার।
বিষয়টা খুশির হলেও আদ্রিতার বন্ধু মহলে কেউ খুশি হতে পারল না। সবার চোখে মুখে বিষণ্ণ ভাব। এখন কি হবে? ফারিসের কথা চিন্তাও করতে পারছে না কেউ। তারা বুঝতেই পারেনি যাকে নিয়ে তারা পুলিশ স্টেশনে অভিযোগ করতে গিয়েছিল সেই আসলেই মাফিয়াই ছিল। অথচ তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কত ভিন্ন। আগামীতে কি হবে কেউ ধরতেই পারছে না যেন। সবার চোখে মুখে চিন্তার চাপ। কেমন হবে তাদের বান্ধবীর ভবিষ্যৎ? আদিব বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, নিজে ড্রাইভ করে ছুটেছে। তার উদ্দেশ্য আদ্রিতার মা হওয়ার ব্যাপারটা ফারিসকে জানানো, তাকে বোঝানো সে যেটা করেছে সেটা ভুল করেছে, ঠিক করেনি। আদিবের মাথা কাজ করা হঠাৎ বন্ধ করে দিয়েছে। সে বলতে বসেছে ফারিসের বলে যাওয়া একটি কথা। তুমি পুলিশ স্টেশন আসবে না আদিব। হন্তদন্ত হয়ে পুলিশের স্টেশনে ঢুকলো আদিব। আর একটু আগাতেই তার পথ আটকালো নয়নতারা। শান্ত স্বরে বলল, কোথায় যাচ্ছেন ভাইয়া? আদিব তাকায় নয়নতারার দিকে, বলে, আমি ফারিস ভাইয়ের সাথে দেখা করতে চাই। এভাবে তো আমি আপনার সাথে দেখা দয়া করে আমাকে ভিতরে যেতে দাও, আমি অল্পক্ষণ থাকবো, বাইকে দুটো কথা বলি চলে আসবো। নয়নতারা মাথা নত করলো। অফিসে কিশোর নেই। কিশোর যাওয়ার আগে নয়নতারাই পই পই করে বলে গেছে, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত ফারিসের সাথে কাউকে দেখা করতে দিবেন না মিস নয়নতারা। নয়নতারা মাথা নাড়িয়ে হা জানায়, কিন্তু এখন আদিবকে কি করে আটকাবে? নয়নতারার ভাবনার মাঝে আদিব আবার বলে, প্লিজ নয়নতারা, আমায় একটিবার যেতে দাও। নয়নতারা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া অফিসে কিশোর স্যার নাই, উনি বলে গেছেন আমি যেন কাউকে ফারিস ভাইয়ের সাথে দেখা করতে না দেই। প্লিজ নয়নতারা, মাত্র 5 মিনিটের জন্য আমার দেখা করতে দাও। নয়নতারা মানলো, বলল, আদিব ঠিক আছে, কিন্তু বেশি সময় নেবেন না ভাইয়া। কৃতজ্ঞতা প্রকাশ করলো, দ্রুত ঢুকে গেল ভেতরে। নয়নতারা দরজার কাছেই দাঁড়ালো, মনে মনে প্রার্থনা করলো, কিশোর স্যার আসার আগেই যেন আবির ভাই বেরিয়ে যান। চুপচাপ বসে আছে ফারিস। সময় কেমন হবে? বিকেলের প্রথম প্রহর। পুরো একটা দিন কেটে গেল ফারিস চার দেয়ালে বন্দি। ফারিসের আচমকা আদ্রিতাকে দেখতে মন চাইল, কিন্তু কি করে দেখবে? ফারিসের অসহায় লাগলো। মেয়েটা একবার আসতো, আদিব কি করছে, তাকে ছাড়া চলতে পারছে তো? ফারিসের এত খারাপ লাগছে বোঝানো যাচ্ছে না। হঠাৎ আদিবের কণ্ঠ শোনা যায়। সে নিদারুণ বিষণ্ণ সুরে ডাকে, ভাই। ফারিসের বুকটা বুঝে আচমকাই কেঁপে উঠল। পুরো একটা দিন পর আদিবের কণ্ঠ শুনেছে ফারিস। ফারিস চাইল। আদিব অসহায়ের ন্যায় দাঁড়িয়ে, চোখ ছলছল, ছেলেটা কাঁদবে। ফারিস বসা থেকে উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে গেল আদিবের দিকে। আদিব শক্ত করে জেলের শিক চেপে ধরল। ইচ্ছে করছে জেলের শিক ভেঙে ফারিসকে বের করতে। ফারিস হাসার চেষ্টা করলো, আশ্চর্য, তার হাসি আসছে কেন? ফারিস তাও চেষ্টা করলো, না, হচ্ছে না। ফারিস জোরে নিঃশ্বাস ফেলে বলল, কেমন আছো আদিব? আদিব শোকাহত স্বরে বলল, ভালো। আমি মিথ্যে বলছো? সত্যিটা জিনও জানতে চাইলে কেন? ফারিস উত্তর দেয় না, প্রসঙ্গ পাল্টে পড়ে, তোমার ডাক্তার ভাবি কেমন আছে আদিব? তুমি যেমনটা রাখতে চেয়েছিলে তেমনটাই আছে। আমার উপর রাগ করেছো তুমি? আদিব জবাব দেয় না, মাথা নুইয়ে ফেলে। ফারিস বলে, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না আদিব, তাও কেন এলে? তোমার কি কষ্ট লাগছে না ভাই? ফারিসদের কষ্ট লাগে না? জবাব ফারিসের। আদিব মৃদু স্বরে পড়ে, তুমি স্বার্থপর ভাই। চলে যাও আদিব। কথাটা বলে মুখ ঘুরিয়ে নেয় ফারিস। শক্ত কণ্ঠে বলে, তোমায় দেশ ছাড়তে বলেছিলাম আমি। আমি তো বলেছি ছাড়বো না। চলে যাও, এখানে আর এসো না। তুমি একটা নিষ্ঠুর মানুষ। ফারিস জবাব দেয় না। আদিবের নিজেকে ধৈর্যহীন লাগে, বৃত্তিষ্ঠা নিয়ে বলে ওঠে, তুমি বাবা হতে চলেছো ভাই। কথাটা যেন ভূমিকম্পের ন্যায় কানে বাজলো ফারিসের। ফারিসের রুহ সমেত কেঁপে উঠল। এ কি শুনলো সে? ফারিস ঘুরে চাইল আদিবের, আর একটু কাছে এগিয়ে পড়ল, এসব তুমি কি বলছো আদিব? সত্যি বলছি ভাই, ডাক্তার ভাবি মা হতে চলেছে। ফারিসের হঠাৎ সবটা এলোমেলো লাগলো। আদিব বলল, এবার তো মনে করো ভাই তুমি কাজটা ঠিক করোনি। ফারিস জবাব দেয় না, কি বলবে? সবটা এমন অগোছালো লাগলো কেন? আদিব বলল, এবার কি করবে ভাই? ফারিস শক্ত মুখে চোখ বন্ধ করে বলল, তুমি বাড়ি যাও আদিব। এখান থেকে বার হওয়ার কোনো কি পথ খোলা নেই? ফারিস কপট রাগ দেখিয়ে বলে, না নেই, তুমি যাও। আদ্রিতা ভাবির কাছে ফেরার ইচ্ছে নেই? ফারিস মলিন মুখে বলে, আমি কি করবো আদিব? কিছুই করার নেই, তুমি চলে যাও।
আদিপ কিছু বলবে এরই মাঝে নয়নতারা ছুটে আসলে থরথর করে বলল, আবির ভাই চলুন, কিশোর স্যার এসে পড়েছে। ফারিস আতঙ্কিত স্বরে বলল, তুমি যাও আদিপ, ভাই তোমাকে যেতে বলেছি আমি। প্রচুর বিতৃষ্ণা নিয়ে বলল ফারিস। আদিপ কিছু সময় চুপ থাকলো। ফারিসের অস্থিরতা দেখে আর দাঁড়ালো না। আদিপ অশ্রু ভেজা চোখে চেয়ে বলল, আপনি খুব খারাপ ভাই, আপনি খুব খারাপ। কথাটা বলে চলে গেল আদিপ। ফারিস ঠায় দাঁড়িয়ে জেলের শিক শক্ত করে চেপে ধরল। তার হঠাৎ রাগ লাগছে, এত রাগ হচ্ছে ইচ্ছে করছে নিজের প্রাণটাই নিয়ে নিতে। আদিতার মুখখানা চোখের সামনে ভেসে উঠল ফারিসের। ফারিস জেলখানার দেয়ালে খুশি মারল। তার জীবনটা এমন কেন হলো? ফারিস ভুল করেছে, আদিতাকে তার জীবনে আনা ঠিক হয়নি। আদিতার জীবন নষ্ট করেছে ফারিস। কতগুলো ভেবে রাগ হলো ফারিসের। সে পরপর কতগুলো ঘুষি মারল দেয়ালে। সেই মুহূর্তে হাজির হলো কিশোর। ফারিসকে পাগলের মতো পড়তে দেখে থতমত খেল কিশোর। দৌড়ে ছুটে গেল জেলের ভেতর, ধরল ফারিসকে, বলল, এসব কি করছেন আপনি? ফারিস কিশোরের কথার উত্তর দেয় না, অনবরত ঘুষি মারতে থাকে। কিশোর উপায় না পেয়ে দুজন কনস্টেবলকে ডাকে। তারা দৌড়ে আসে। কিশোর একটা চেয়ারে আর দড়ি আনতে বলে, তারা আনে। অতঃপর তিনজন মিলে ফারিসকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয়। কিশোর বলে, শান্ত হন ফারিস, এসব কি করছেন? ফারিস বলে, আপনার কাছে রিভলভার নেই? আমার বুকে গুলি করুন অফিসার, আমার আর সহ্য হচ্ছে না। কিশোর কি বলবে বুঝছে না। আচমকা ফারিসের হলোটা কি? সময় গেল 10 মিনিট। পরিবেশ হলো শান্ত। কিশোর বাকি দুজন কনস্টেবলেরকে চোখের ইশারায় বলল চলে যেতে। তারাও আদেশ মেনে চলে গেল। কিশোর জেল থেকে বেরিয়েছে। ফারিসের জন্য পানি আর একটা চেয়ার নিয়ে আসলো। ফারিসের এক হাত খুলে হাতে দিল পানি। ফারিস নিল। কিশোর বলল, পানিটা খান। ফারিস খেলো। অতঃপর কিশোর সামনের চেয়ারটায় বসলো। শান্ত স্বরে বলতে লাগলো, আপনি কি জানেন ফারিস সাহেব, আমার আপনার উপর একটা চাপা রাগ ছিল। অবশ্য ছিল বললে ভুল হবে, এখনো বোধহয় আছে। ফারিস অবাক স্বরে বলে, কিসের রাগ? বলছি। ফারিস চেয়ে রয় কিশোরের মুখের দিকে। কিশোর তপ্ত নিঃশ্বাস ফেলে বলতে শুরু করে, আপনার মনে আছে কিনা জানি না, বছর 3 আগে আপনাকে খোঁজার জন্য আপনার গাড়ির সামনে একটি মেয়ে আসে। মেয়েটার নাম মাইশা, একজন জার্নালিস্ট ছিল। ফারিস অবাক হলো কিশোরের কথা শুনে। বছর 3 আগে? হ্যাঁ, ফারিসের মনে পড়েছে। একদিন মধ্যরাতে একটা মেয়ে হঠাৎ তার গাড়ির সামনে এসে সাহায্য চায়। বলে তাকে কিছু বাজে লোক তাড়া করেছে, ফারিস যেন তাকে সাহায্য করে। ফারিস সেদিন সাহায্য করে। এরপর কিশোর বলে ওঠে, তখন মেয়েটা আপনার ভালোবেসেছিল ফারিস, আর আপনি তারা রিজেক্ট করেন। ও মূলত আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য গিয়েছিল, কিছু মিছু পেয়েও গিয়েছিল। কিন্তু ও বেইমানি করে আপনি মাফিয়া যেন বলে মাফিয়া নন। আপনি যেদিন ওকে রিজেক্ট করে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই দিন ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ও আমার বোন ছিল। আমার কথাতেই ও আপনার কাছে এসেছিল আদ্রিতার মতো। কিন্তু ওই যে আপনি আদ্রিতার প্রেমে পড়লেও আমার বোনের প্রেমে পড়লেন না। এই ব্যাপারটায় আমার প্রথমে রাগ থাকলেও এখন আর নেই, কারণ এতে আপনার কোনো দোষ ছিল না। তবুও ভাই তো, তাই রাগ নিয়েই আপনার বিরুদ্ধে শুধু প্রমাণ খুঁজেছি। কিন্তু আপনার বুদ্ধিমত্তার কাছে আমি প্রতিবার ব্যর্থ হয়েছি। সেদিন যখন আপনি আমায় ফোন করে বললেন আপনি আত্মসমর্পণ করবেন, বিশ্বাস করুন আমি দারুণ অবাক হয়েছি। ভালোবাসা মানুষকে জেনে শুনে এমন মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এই জন্য আপনায় না দেখলে জানতামই না। আপনি চিন্তা করবেন না, আমি আপনার তরফ থেকে আদালতে একটা দরখাস্ত পাঠাবো, যেখানে বিশেষ করে ওই মেয়ে পাচারকারীর দলটা ধরিয়ে দেওয়ার কথা উল্লেখ থাকবে। আশা করি তারা আপনার শাস্তি কমিয়ে দিবেন। এই বলে ফারিসের হাত পায়ের বাঁধন খুলে দিল কিশোর। ফারিস বলল, আপনার বোনকে আমি বুঝিয়েছিলাম আমার জীবন ঠিক নয়, কিন্তু ও যে এমন কিছু করবে আমি ভাবতে পারিনি। কিশোর মৃদু হেসে বলে, বুঝতে পেরেছি, আবেগী ছিল আমার বোনটা, যার দরুন এমনটা করেছে। যাক, আপনার ভালো হোক। কিশোর চোখ মুছে বেরিয়ে গেল জেলের ভেতর থেকে। আর চুপচাপ বসে এসব কি শুনল? মাইশা মেয়েটা আর ফারিসের কাছে আসছে না বলে ফারিস ভেবেছিল বোধহয় বিষয়টা বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়ে নতুনভাবে জীবন শুরু করেছিল মাইশা। এরপর কাজে কাজে আর মেয়েটার কথা মনে ছিল না ফারিসের। অথচ আজ কি শুনলো ফারিসের ভীষণ মন খারাপ হলো। টানা কয়েকদিন ফারিসকে জেলে বন্দি করে রাখা হলো। এই কয়েকদিনে ফারিস শুধু চুপচাপ বসেই থাকলো। সারাক্ষণ ভাবলো আদ্রিতার কথা, আদিপের কথা, তার অনাগত সন্তানের কথা। ফারিস বুঝতে পারছিল না কি করবে। তিশার কথাটা কি তার শোনা উচিত ছিল? আজ সোমবার ফারিসের কেসটা কোর্টে ওঠার দিন। আজই হয়তো ফারিসের কাজের শাস্তি স্বরূপ কি হবে তা জানা যাবে। আদ্রিতা তৈরি হচ্ছে। তার চোখের নিচে
দাগ পড়েছে কালো। গত কয়েকদিন যে নির্ঘুম কাটিয়েছে, এই কয়েকদিনে ফারিসের সাথে কোনোরূপ যোগাযোগ করেনি আদ্রিতা। মাঝে 5 দিন আগেই আদ্রিতার বাবা মা আর ভাই এসেছিল তার সাথে দেখা করতে। আদ্রিতার মায়ের সে কি কান্না! আদ্রিতা শুধু বুঝিয়েছে কিচ্ছু হয়নি মা, সব ঠিক হয়ে যাবে। আদিবের মন খারাপ থাকে সারাক্ষণ, কি করবে ভেবে পায় না। বসে বসে কি শুধুই দেখবে ফারিস ভাইয়ের শাস্তির কাহিনী? বিষণ্ণ মনে জানালার ধারে দাঁড়িয়ে আছে আদ্রিতা। পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো কালো রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। আদ্রিতা ক্ষণে ক্ষণে উপলব্ধি করছে তার সঙ্গে বেড়ে ওঠা অংশটাকে। আদ্রিতা চোখ বেয়ে পানি পড়ল। এত বেশি কষ্ট হচ্ছে। আদ্রিতা মনে মনে পরিকল্পনা করছে ফারিসকে কোর্টে ওঠানোর আগে একবার দেখা করবে। আবার ভাবছে না থাক, আদ্রিতার আজকাল কিছুই ভালো লাগে না। সে বুঝতে পারছে তার আগামী জীবন কাটবে একটা জেলে বসে থাকা আসামির অপেক্ষা করতে করতে। অপেক্ষা বড় অদ্ভুত জিনিস। ধৈর্যশীল মানুষের জন্য অপেক্ষা কোনো ব্যাপার না, কিন্তু অধৈর্যশীল মানুষদের জন্য এই অপেক্ষা বড্ড ভয়ঙ্কর জিনিস। দুনিয়াতে সব অপেক্ষার চেয়ে কঠিন অপেক্ষা হলো একটা জীবিত মানুষের ফিরে আসার অপেক্ষা। বড়ই ভয়ানক। আদ্রিতা তার দিনে দিনে উপলব্ধি করছে। চাঁদনির গলা শোনা গেল। দরজার মুখে দাঁড়িয়ে বিষণ্ণ স্বরে পড়ল, আদু। আদ্রিতা শুনেও বোধহয় শুনল না। চাঁদনি দ্বিতীয়বার ডাকতে তার হুঁশ আসল। ছলছল নয়নে পেছনে চাইল। চাঁদনির বুকটা কেঁপে উঠল। প্রিয় বান্ধবীর এমন নিরাশময় চেহারা, এমন দুঃখ কাতর জীবন মেনে নিতে পারছে না। মনে মনে খুব করে চাইছে আজ কোনোভাবে যদি ফারিস ভাইয়ের মুক্তি হতো তবে বেশ হতো। চাঁদনি দীর্ঘশ্বাস পেল, কারণ সে জানে এমনটা হওয়ার নয়। চাঁদনি আদ্রিতার দিকে একটু এগিয়ে গেল, শান্ত স্বরে বলল, যাবি না? আদ্রিতা বিষণ্ণ মনে এগিয়ে আসে তখন মলিন কণ্ঠে শুধায়, যাব। আদ্রিতাকে নিয়ে নামলো চাঁদনি। আদিব বাড়ির রাস্তা ধরে গাড়ি নিয়ে দাঁড়ানো। তার ভীষণ কান্না পাচ্ছে। চেষ্টা করছে নিজেকে সামলানো, তবে আদিব জানে এই চেষ্টা প্রতিবারের মতো ব্যর্থ হবে। আদিবের মনে আছে একবার ছোট্টবেলায় দৌড়াতে গিয়ে আদিব পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পায়। ব্যথা পেয়ে আদিবের সে কি কান্না! ফারিস ছুটে এসে তাকে ধরার বদলে পাশে বসে হাসতে হাসতে বলে, তুমি এত কাঁদতে পারো আদিব? তোমার কান্না দেখলে না আমার হাসি পায়। আদিব আচমকা হেসে ফেলে। ফারিস ভাইয়ের হাসিটা কতই না মোহনীয় ছিল। আদিব দীর্ঘশ্বাস পেল, বুকটা ধরে আসছে, শুধু মাথায় ঘুরছে কোথায় গেল সেই সোনালি সময়গুলো। আদিবের চোখের করে পানি জমে। চোখের পানিটুকু হাত দিয়ে দ্রুত মুছে নিল আদিব। চাঁদনি কাঁধে হাত রাখে তখন। আদিব চমকে তাকায়, বলে, ডাক্তারবাবুকে এনেছে চাঁদ? চাঁদনি মুখে বলে, এনেছি। আদিব মুখ লুকিয়ে গাড়ির ভেতরে ঢুকাতে নেয়। চাঁদনি ধরে, শীতল স্বরে বলে, কান্না পেলে কান্না লুকাতে নেই, তুমি কাঁদো। বেশি কষ্ট হলে আমায় জড়িয়ে ধরে কাঁদো, তবুও কাঁদো। আদিব করুণ চোখে তাকায়। হঠাৎ কেমন হয়ে যায়। সে শক্ত করে জড়িয়ে ধরে চাঁদনিকে, বলে, আমার বুক ফেটে যাচ্ছে চাঁদ। আজ ফারিস ভাইয়ের কিছু হয়ে গেলে কি করব আমি? আদিবের পিঠে হাত বুলায় চাঁদনি, ধাতস্থ কণ্ঠে বোঝায়, ভয় পেও না, কিচ্ছু হবে না। আদিব কথা শুনে বুঝে ভয় না পাওয়ার চেষ্টা চালায়, তবুও তার ভয়টা কমে না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে ফারিস। মলিন মুখ, পরনে সেই ধূসর রঙা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, মুখের খোঁচা খোঁচা দাড়ি খানিক বেড়েছে, চোখে মুখে মলিনতার ছড়াছড়ি। তাকে ঘিরে সামনের বেঞ্চগুলোতে বসে আছে কত শত মুখ। এদের মধ্যে সবচেয়ে করুণ মুখে বসে আছে আদ্রিতা। কতদিন পর আদ্রিতাকে দেখলো ফারিস। আদ্রিতার চেহারাটার দিকে তাকালে ফারিসের হৃৎপিণ্ড থমকে যাচ্ছে। বারবার মনে কইছে, মেয়েটা এলো কেন? না আসলেই হতো না। আদ্রিতার বন্ধুমহলে সবাই এসেছে। আদ্রিতার বাবা মা ভাইও এসেছে। পুলিশ বেশে দাঁড়িয়ে আছে কিশোর, নয়নতারা সহ আরও কিছু পুলিশ। এদের মধ্যে এক পশলা ঝুম বর্ষার রাতে ফারিসকে ধাওয়া করা সেই 5 জন পুরুষ আর একজন মহিলাও আছে। তারা বুঝতে পেরেছে সেদিন ডক্টর আদ্রিতা তাদের মিথ্যে বলেছিল। কোর্টে তিশাও এসেছে। আজ তার বড্ড খারাপ লাগছে। ফারিস পুরো জায়গায় চোখ বুলিয়ে বুঝল এত মানুষের মাঝে একটা মানুষ মিসিং, আর সেই মিসিং মানুষটা হলো আদিব। ফারিস জানে আদিব এসেছে, শুধু তার সামনে আসতে পারছে না। ফারিস চায়ও না আদিব আসুক। সময় গেল, পরিবেশ হলো থমথমে। জজ সাহেব ভেতরে ঢুকেছেন। মিনিট 5 হবে। আদালতে উপস্থিত এক উকিল ফারিস রিলেটেড সমস্ত ঘটনা উল্লেখ করলেন।
তার সঙ্গে বললেন ফারিসের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। ফারিসের পক্ষে কেউ ছিল না, যার দরুন একপাক্ষিক সব হলো। জজ সাহেব পুরো ঘটনা শুনে কিছু সময় চুপ থাকলেন। ফারিসকে জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে ফারিস মাহমুদ? ফারিস এতক্ষণ মাথা নুয়ে চুপটি করে উকিলের কথাই শুনছিল মন দিয়ে। এতক্ষণ পর তাকে কিছু বলতে বলে সে সরাসরি চলে জজ সাহেবের দিকে। শান্ত গলায় বলা, জজ সাহেব, আমি যদি শুরু থেকে সবটা শুরু করি তবে কি সেটা অন্যায় হবে? উকিল সাহেব তো অনেক কিছু বললেন, আমি খারাপ, আমি মাফিয়া, আমি মানুষের ক্ষতি করেছি, দেশের ক্ষতি করেছি, কিন্তু উনি একটাবার আমায় এটা প্রশ্ন করলেন না যে আমি কেন এমন করেছি, কিভাবে ঢুকে গেলাম এমন বেআইনি কার্যক্রমে। মানুষ কি জন্মের পরই পাপী হয়? জজ সাহেব, আমাকে একটু সময় দিলে আমি কিছু বলতে চাই। জজ সাহেব সুযোগ দিলেন, সময় দিলেন। শুকনো কণ্ঠে জানালেন, ঠিক আছে, বলুন। ফারিস এক ঝলক আদ্রিতার দিকে তাকালো। আদ্রিতার দৃষ্টিও তার দিকে। ফারিস অপরাধীর ন্যায় চোখ নামিয়ে নিল। জজ সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আমি ফারিস। আমার নামটা রেখেছিলেন রংপুরের একজন ইমাম সাহেব। বেশিরভাগ সন্তানেরই নাম রাখে তাদের বাবা মা, কিন্তু আমার বেলায় এখানে উপস্থিত অনেকেই হয়তো জানে তাদের বাবা মা কে, কিন্তু আমার কে মা কে বাবা আমি এটা জানি না। রংপুরের ইমাম সাহেব বলেছিলেন কেউ একজন আমাকে রংপুরের এক মসজিদে রেখে যান, তারপর থেকে তিনিই পাল্টেন, নাম দেন। জীবন যখন আমার 5 বছর বয়স দাঁড়িয়ে, তখন এই ঘটনা আমি জানি। বলুন না জজ সাহেব, আমার কি দোষ ছিল? আমার জন্মদাতাদের আমি কি বলেছিলাম আমায় জন্ম দিয়ে মসজিদে ফেলে যেতে? তারা জীবনে ভুল করেছে আর আমায় দিয়েছে সাজা। এমন শত শত ছেলে মেয়ে আছে যারা রাস্তায় এ কোনায় ও কোনায় পড়ে থাকে। আমিও তেমনই রাস্তার ছেলে ছিলাম। আমাকে 5 বছর বয়সে ইমাম সাহেব ঢাকায় নিয়ে আসেন, এখানকার এক এতিমখানায় রেখে যান। সেখানে আমি 2 বছর ছিলাম, তারপর আমাদের তাড়িয়ে দেয়া হয়। জীবন যে কি কঠিন জজ সাহেব আমি তা উপলব্ধি করেছি সেই সব দিনগুলোতে, যে দিনগুলোতে আমার পাশে কেউ ছিল না। রোদ্দুরে পড়েছি, পথে পথে ঘুরেছি, কেউ 2 পয়সার খাবার কিনে দেয়নি। ক্ষুধার জ্বালা যে কি ভয়ঙ্কর তা যদি আপনার বোঝানো যেত। তার উপর এর ওর অহেতুক মার, তবুও জীবন চলছিল। হঠাৎ জীবনে মোড় আসে। দিনটি ছিল বর্ষাকালের মাঝরাত। বাহিরে তুমুল বেগের বজ্রপাত আর বৃষ্টি হচ্ছিল। মাথায় টিন চাপিয়ে রাস্তার এক কিনারায় বসেছিলাম আমি। তখন আমার বয়স হয়তো 10। সেই রাতের বজ্রপাত আর টিনের ঝাঁকরানির শব্দে আমি ভয়ে স্তব্ধ। পুরো রাস্তা নির্জন, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, ল্যাম্পপোস্ট জ্বলছে নিভছে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে বসে। তখনই কোথা থেকে যেন একটা লোক রক্তাক্ত অবস্থায় ছুটে আসে আমার কাছে। পায়ে আঘাত থাকায় সে লুটিয়ে পড়ে আমার সামনেই। আমি ভয়ার্ত হয়ে লোকটার কাছে যাই। লোকটা আর্তনাদ ভরা কণ্ঠে বলে ওঠে, আমাকে বাঁচাও তুমি, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। কথা শুনে আমি সামনে তাকাতেই দেখি 2 জন লোক এগিয়ে আসে। গুলির শব্দ হয়। আমি কিছু বুঝে ওঠার আগে লুটিয়ে পড়া লোকটাকে অনবরত গুলি মারে আমারই চোখের সামনে। লোকটা তখন বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু পারে না, মারা যায়। আমি গুলির শব্দের ভয়ে কুঁকড়ে যাই, রুহু সমেত কেঁপে ওঠে। তখনই একটা ছেলে আমায় দেখে বলে আমি দেখে ফেলেছি, আমাকেও মেরে ফেলবে। সে সময় আমি ছোট থাকলেও আমার বাঁচার ইচ্ছে ছিল প্রবল। ভয়ার্ত আমি আতঙ্কিত হয়ে ঘটিয়ে ফেলে আরেক ঘটনা। নিচে পড়ে থাকা একটা পিস্তল উঠিয়ে তাদের মেরে দেই। এটাই ছিল আমার প্রথম খুন। আদালতে উপস্থিত সবাই থমকে গেল ফারিসের কথা শুনে। জজ সাহেব বলে উঠল, তুমি মেরে দিলে? কিন্তু এমন ঘটনা তো আমার নজরে আসেনি। ফারিস মৃদু হেসে বলল, এই দুনিয়া ছলনাময়ীদের দখলে জজ সাহেব। আপনি ঠিক ততটুকুই দেখবেন যতটুকু তারা আপনায় দেখাবে। সেই রাতে আমার এই ঘটনা একজন দেখেছিল। ওনার নাম মোসাদ্দেক হোসেন। উনি ঘটনা লুকায়, কেউ জানলই না। হঠাৎ এক রাতে একটা শিশুর সাথে কি ঘটেছিল। আমার যে ব্যবসা, যে বেআইনি কারবার সব ওনার। আমাকে এই লাইনে উনি এনেছিলেন। আমি ছোট ছিলাম, ভালো মন্দ কিছুই বুঝতাম না। উনি আমায় পড়াশোনা শেখান, ঋণী করেন, বড় করেন, বানায় মাফিয়া, আফিম ব্যবসায়ী, অস্ত্র পাচারকারী। ব্যাস, সেই থেকে আমি মাফিয়া, দেশদ্রোহী। জীবনে আমি কখনো উপলব্ধি করিনি আমি ভুল করছি, অন্যায় করছি। কারণ আমার নেশা ছিল একটাই, টাকা, টাকা, শুধুই টাকা। মোসাদ্দেক হোসেন মারা গিয়েছিলেন প্রায় 4 বছর আগে। তারপর থেকে এই ব্যবসা আমি নিজেই চালাই।
ছাড়ার কথা মাথাতেই আসেনি, সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ এক পশলা ঝুম বর্ষায় আমার জীবনে আগমন ঘটে এক রমণীর। তার ভালোবাসায় স্নিগ্ধ হয়ে নিজের পাপ ধৌত করতে এসেছি জজ সাহেব। আমি জানি আমি অন্যায় করেছি, পাপ করেছি, কিন্তু আমি ইচ্ছে করে সব করিনি। আমার জীবনই আমাকে এখানে নিয়ে এসেছে। আমায় যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। শুধু আমার অনুরোধ, আমাকে বেঁচে থাকার অনুমতিটুকু দেয়া হোক। আমি বাঁচতে চাই জজ সাহেব, পাপ ধুয়ে নতুন করে বাঁচতে চাই। প্রথমবার বাঁচার জন্য আমি অস্ত্র হাতে খুন করেছিলাম, আর শেষবার বাঁচার জন্য আমি কাঠখড়া এসেছি। আমি শুধু বাঁচতে চাই জজ সাহেব, আমি শুধু বাঁচতে চাই। বাঁচার জন্য আজ এত দূরে এসেছি আমি। এবার বাকিটুকু আপনি যা করেন আমি তাই মাথা পেতে নেব। দীর্ঘ বক্তব্য শেষ করে ফারিস দম ফেলল। পুরো বিচার সভা নিস্তব্ধ হয়ে গেল, সবাই চুপচাপ। এবার আর কেউ ফারিসের ফাঁসি চায় না, শাস্তি দেয়া হোক, কিন্তু ছেলেটাকে বাঁচিয়ে রেখে শাস্তি। সবাই জজ সাহেবের রায়ের জন্য অপেক্ষা করছেন। তিনি কিছু সময় চুপ থেকে বলেন, এই মামলার রায় বুধবার 12 ঘটিকায় জানানো হবে। বিচারকের কথা শুনে ফারিস পুনরায় তাকায় আদ্রিতার দিকে। আদ্রিতার মুখ মলিন, চোখ ছুঁয়ে পানি। ফারিসের বুকটা কেঁপে ওঠে। সে শীতল কণ্ঠে ধীর স্বরে আওড়ায়, তুমি এভাবে কেঁদো না বেলি প্রিয়া, তোমার কান্নায় যে আমার নিঃশ্বাস আটকে আসে। নিকোষ কালো অন্ধকারে ভরপুর রুমখানায় চাঁদের আলো জানালার কার্নিশ ছুঁয়ে ঢুকেছে ঘরে। নিজ কক্ষের বেলকুনিতে নির্বিকার ভঙ্গিতে বসে আছে আদিব, হাতে জ্বলন্ত সিগারেট। আদিব তার এত বছরের জীবনে আজই প্রথম বোধহয় সিগারেট ফুঁকছে। ফারিস ভাই সবসময় তাকে সিগারেট, মৎস্য, নানা মাদকদ্রব্য থেকে দূরে রেখেছে, তাকে নিষেধ করেছে এসব খেতে, অথচ নিজেই ছিল আফিম ব্যবসায়ী। ফুস করে শ্বাস ফেলল আদিব। বেলকুনির দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে বসেছে আদিব। এক হাঁটুর ভাঁজ করা, অন্য হাঁটুর উপর হাতে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া উড়ছে। আদিব কিছুটা ফারিস বেশেই বসেছে, সঙ্গে চিন্তা করছে তার জায়গায় যদি ফারিস ভাই থাকতো, আর ফারিস ভাইয়ের জায়গায় যদি সে, তবে কি ফারিস ভাইও তার মতো এভাবে বসে থাকতো, নাকি তার জন্য কিছু করত। আদিবের মনে হচ্ছে ফারিস ভাই থাকলে ঠিক তার জন্য কিছু একটা করে তাকে রক্ষা করত, শাস্তি থেকে তাকে দূরে রাখত। দেখা যেত জেল ভেঙেই তাকে নিয়ে পালাচ্ছে। আদিব হয়তো পালানোর জন্য রাজি হতো, কিন্তু ফারিস ভাই কি পালাতে রাজি হবে? অবশ্যই হবে না। ফারিস ভাই কখনোই আদিবের মতো হতো না। আদিব শুনেছে ফারিস ভাই আজ আদালতে কি বলেছে, আফিম কিভাবে ব্যবসায় ঢুকেছে, তার জীবন তাকে কোথায় কিভাবে নিয়ে গিয়েছে, সবটা বলেছে। অথচ ফারিস ভাই তাকে কোনো জায়গায় উল্লেখই করেনি। ফারিস ভাই সেই বর্ষার রাতে তাকে বাঁচাতে অস্ত্র নিয়ে খুন করেছিল, তা উল্লেখ করেনি। আদিবকে কতটা ভালোবাসে ফারিস, তা উল্লেখ করেনি। সম্পূর্ণ ঘটনাকে নিজের মধ্য দিয়ে ঘুরিয়ে বলেছে, অথচ সেই সকল ঘটনায় আদিব ফারিসের সঙ্গেই ছিল। আদিব সিগারেটের ঠোঁট ছোঁয়ালো, শুরুতে কাশি আসলেও এখন আর আসছে না। সেই সন্ধ্যা থেকে আদিব এক স্থানে বসা, পরপর 15টা সিগারেট শেষ তার। আদিবের মনে হচ্ছে ফারিস ভাই একটা স্বার্থপর মানুষ, না হলে আদালতে তার কথা উল্লেখ করবে না কেন। আদিব এবার বুঝেছে ফারিস কেন তাকে আদালতে যেতে বারণ করেছিল, যাতে তার মিথ্যে কথাগুলোর মাঝে আদিব প্রতিবাদ জানাতে না পারে। আদিবের নিজের উপর রাগ হচ্ছে ফারিস ভাইয়ের উপর। আদিবের পাশেই কুচি কুচি করে পড়ে আছে কতগুলো কাগজের টুকরো। আদিব ছিঁড়েছে, জেদের বসে কাগজ ছিঁড়েছে। আদিব আকাশ পানে চাইল, তার কিছু ভালো লাগছে না। হঠাৎ আদিবের ফোনে একটা মেসেজ আসলো। আদিব দেখল, কিছুক্ষণ নির্বিকার ভঙ্গিতে শুয়ে থেকে বলল, তুমি খুব খারাপ ভাই, খুব খারাপ। কারাগারে বন্দি আরশাদ তাচ্ছিল্য হাসছে ফারিসের অবস্থা দেখে। মানুষ ঠিক কতটা আহাম্মক হলে এমন একটা কাজ করে। আরশাদের মজা লাগছে, একদিক দিয়ে ভালোই হয়েছে, সে একা কেন জেল খাটবে, ফারিসও খাটবে। কম করে হলেও ফারিসের শাস্তি 15-20 বছরের জেল নিশ্চিত। আর যদি মৃত্যুদণ্ড হয় তবে তো। ভেবে খিলখিলিয়ে হাসে আরশাদ। তার পরিকল্পনা ছিল জেল থেকে বের হলে সবার আগে ফারিসকে খুন করবে। অবশ্য এখনো সেই পরিকল্পনা পুরোপুরি গুজে যায়নি। হিসাব করলো ফারিসের আগেই আরশাদের মুক্তি হবে। আরশাদ খুন একটা করবে,
তার ইচ্ছে করছে এখনো গিয়ে ফারিসকে খুন করতে। আরশাদ শুনেছে আদালতে নাকি ফারিস অনুরোধ করেছে তাকে বাঁচিয়ে রাখার। আরশাদ ভেবেছে আদালত ফারিসকে বাঁচিয়ে দিলেও আরশাদ দেবে না, সাজা তো হবেই, সাজার পর মৃত্যু। কথা ভেবে আবার বিচ্ছিরি ভাবে হাসলো আরশাদ। আরশাদ এও জানে সে যদি ফারিসকে মারায় ব্যর্থ হয় তবুও ফারিসের আরও শত্রু আছে, তারা মেরে দিতে পারে। ফারিসের অবস্থা এখন চোরাবালিতে আটকে পড়ার মতন, ডাল ধরে আছে ঠিকই, তবে সে ডাল বেয়ে না উঠতে পারছে আর না ডাল ছেড়ে দিয়ে ডুবতে। আরশাদের মজা লাগছে ফারিসের করুণ অবস্থার কথা ভেবে। ভালোবাসা সাই, হেতির ভালোবাসারে স্যালুট। হাত উঠিয়ে সেলুট ভঙ্গিটা করলো আরশাদ। ঠোঁট জড়ানো হাসি তো আছে। আরশাদের সামনের জেলে থাকা এক আসামি তার কার্যকলাপের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সামনের হারামজাদার মাথা খারাপ হয়েছে, নইলে একলা একলা হাসবে কেন? জেলবন্দি ফারিস নিরালায় বসে আছে একা। জেলখানা থেকে দিয়ে যাওয়া শুকনো রুটি পড়ে আছে প্লেটে। ফারিস আগের চেয়েও শুকিয়ে গেছে খানিকটা, খাওয়া দাওয়া করছে না, সারাদিনে শুধু পানি ছাড়া তেমন কিছুই খাচ্ছে না। পরশু তার পাপের রায় দেবে। আচ্ছা, যদি জজ সাহেবার রায় হয় তাকে 15 বছর জেল খাটতে হবে, তাহলে কেমন হবে? আজ থেকে 15 বছর পর ফারিসকে দেখতে কেমন দেখাবে? বয়স তার প্রায় 45-46 পেরোবে। আচ্ছা, 15 বছর পর ফারিসের ছেলে বা মেয়ের বয়স কত হবে? কম হলেও 14 বছর পর যদি কোনো সন্তান তার বাবাকে দেখে তাহলে তার রিয়াকশন কেমন হবে? তাকে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্তানের প্রথম প্রশ্ন কি হতে পারে? তুমি কেমন আছো বাবা, নাকি আপনি কে? দেখা গেল ফারিস যখন বাড়ি গেল তখন আদ্রিতা বাসায় নেই। তার ছেলে বা মেয়ে তাকে দেখে ভিখারি ভেবে বলল, মা বাসায় নেই, আপনি পরে আসুন। ফারিস চমকালো, কি আশ্চর্য, এসব কি ভাবছে ফারিস? জেল থেকে তার মাথা নষ্ট হলো নাকি? তবে যত যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত আর ইন্টারেস্টিং লাগছে। 15 বছর পর বাবার সাথে সন্তানের দেখা। আচ্ছা, আদিতার কি রিয়াকশন হবে? তার জীবনের 15 বছর যাবে বৃথা একটা আসামির ফিরে আসার অপেক্ষা করতে করতে। আদিব কি তাকে ভুলে যাবে? অবশ্যই ভুলবে না। ফারিস কি ভুলে যাবার মতো মানুষ নাকি? আদিবও ততদিনে 2-3 বাচ্চার বাবা হয়ে যাবে। না, আদিবের 2-3 বাচ্চার বাবা হলে চলবে না, তাকে হতে হবে 4 বাচ্চার বাবা। ইস, ভুল হয়ে গেছে। আদিবকে আসার সময় বলে আসা উচিত ছিল, আদিব আমি যেন ফিরে এসে দেখি তুমি 4-5 বাচ্চার বাবা হয়ে গেছ। আচ্ছা, ঢাকা শহর কি 15 বছরে অনেকটা বদলে যাবে? যাবে নিশ্চয়। ফারিস আর ভাবল না জীবনটা ঠিক কোথায় যাবে, ফারিস ধরতে পারছে না। নয়নতারার পদধ্বনি শোনা গেল। আজ তার নাইট ডিউটি পড়েছে। কিশোর কিছু কাজে খুলনা গেছে, সন্ধ্যায় গিয়েছে, ফিরবে পরশু সকালে। তাই এই 2 দিন নয়নতারার নাইট ডিউটি করবে বলেছে। আশরাফের সাথে নয়নতারার মনোমালিন্য চলছে। আশরাফ তার সাথে কথা বলে না, ঝগড়াও করে না। নয়নতারা এতবার বোঝালো, ফারিসকে বারণ করেছিল, তাও আশরাফ মানতে চাইল না। নয়নতারা ফারিসের জেলের সামনে এসে দাঁড়ালো, বলল, ফারিস ভাইয়া। ফারিস চকিত তাকালো, অবাক হলো দারুণ। নয়নতারাকে দেখে এগিয়ে আসলো, বলল, এত রাতে তুমি এখানে? নয়নতারা বলল, ফারিস আজ আমার নাইট ডিউটি ছিল ভাইয়া। আচ্ছা শুনেন, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। বোধহয় আজ করলো কে এসেছে, তবু প্রশ্ন করলো না, শুধু বলল, রাত কটা বাজে নয়নতারা? নয়নতারা তার হাত ঘড়িটা দেখে বলল, 2টো। তাকে ফিরে যেতে বলো। আপনি দেখা করতে চান না ভাইয়া? সে কি জানে না এত রাতে কারোর সাথে দেখা করতে নেই? আমি বারণ করেছিলাম কিন্তু শুনেনি, খুবই পাগলামি করেছে। মায়া ছাড়তে এখনো শিখলো না। পাঠিয়ে দেই? দাও। নয়নতারা চলে গেল। জেলখানায় মানুষ নেই তেমন। নয়নতারা জানে সে যে কাজটা করেছে তা অন্যায়, তবুও আদ্রিতার মুখের দিকে তাকিয়ে না করতে পারলো না। নয়নতারা আদ্রিতার দিকে তাকিয়ে বলল, আসো। আদ্রিতা মলিন মুখে ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকলো। ফারিস জেলের ভেতর যথাসম্ভব চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখা। আজ কেমন যেন নিজেকে ভাঙা ভাঙা লাগছে। আদ্রিতা ধীর পায়ে এগিয়ে আসলো, হাত রাখলো জেলের শিকে। ফারিস উল্টো দিকে ঘুরে দাঁড়ানো, বুকের ভিতর টিপটিপ শব্দ হচ্ছে। আদ্রিতা মলিন কণ্ঠে ডাকলো, মিস্টার বখাটে। ছ্যাদ করে উঠলো বুকখানা। এই নামটা আজ কতদিন পর শুনলো ফারিস।
ফারিস সঙ্গে সঙ্গে পেছনে ঘুরল। আদ্রিতা মলিন মুখ দারুণ পীড়া দিল, তবু প্রকাশ করলো না। আদ্রিতা প্রশ্ন করল, কেমন আছো? ফারিস মৃদু হাসে, বলে, ভালো। তুমি? আমিও ভালো। এখানে আসলে কেন? ইচ্ছে হলো তাই। সব ইচ্ছে যে পূরণ করতে নেই জানো না? স্বার্থপর মানুষের জন্য তাই। ফারিস কথা বলে না, চুপ করে যায়। তার গলা ধরে আসছে। ফারিস ফোঁস করে শ্বাস ফেলে বলল, চলে যাও আদ্রি। আদ্রিতা গেল না। জেলের শিখে পিঠ ঠেকে বসে পড়ল। ফারিসও বসলো। পিঠে পিঠ লাগলো একটু। ফারিসের স্পর্শে ভেতরটা হাহাকার করে উঠল আদ্রিতার। ফারিস বলল, আমি কি ভুল করেছি? আদ্রিতা অনেকক্ষণ পর জবাব দেয়, না। আমার উপর রেগে আছো? রাগ করলে আসতাম বুঝি? আদি বলছিল কেউ আসছে। তাহলে জেনেছো? তুমি তো জানালে না। অভিমানের দেয়াল এত ভারী ছিল আমি বলতেই পারলাম না। সে কেমন আছে? ভালো। আমি না তাকে বড় করতে পারবে না আদ্রি। বাবার ভালোবাসা কি মা দিতে পারে? তুমি চেষ্টা করলে ঠিক পারবে। ফিরে আসবে তো ফারিস? তুমি অপেক্ষায় রাখতে পারলে ঠিক আসবো। আমার কষ্ট হয়। আমারও হচ্ছে। জীবনটা সহজ সরল কেন হলো না? মাফিয়াদের প্রেমে পড়লে জীবন সহজ সরল হয় বুঝি? আদ্রিতার প্রসঙ্গ পাল্টালো, বলল, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না তাই না? জবাব দেয় না ফারিস, উল্টো বলে, তুমি এত রাতে এখানে এসে ভুল করেছো। তোমার কাছে আসায় কোনো ভুল নেই মাফিয়া স্বামী। নীরবতা চলে আসলো। এত কথা বললো যে আর কথা খুঁজেই পাচ্ছে না। আদ্রিতা ফারিসের দিকে ঘুরে তাকালো, অনুরোধের স্বরে বলল, একটু তাকাও না আমার দিকে। ফারিসের হৃদয়টা কেঁপে উঠলো। কি যন্ত্রণা হলো বাঁদিকের বুকখানায়। ফারিস তাও ঘুরল। চোকাচুকি হলো দুজনে। আদ্রিতা হাত জড়িয়ে ধরলো ফারিসের। চোখে পানি চলে এসেছে তার। ফারিস চোখের পানি মুছলো আদ্রিতার, বলল, কাঁদবে না বেলে প্রিয়া। তুমি কাঁদলে আমি ভালো থাকবো না। কষ্ট দিয়ে ভালো থাকতে বলছো? রায়ের দিন তুমি আসবে বেলে প্রিয়া। তুমি চাও আমি আসি? এসো, কালো শাড়ি পরে এসো। কালো শাড়ি কেন? শোকে শোকে কাটাকাটি হবে, তুমি ভালো থাকবে। আদ্রিতা মৃদু হেসে বলল, তুমি একটা অদ্ভুত মানুষ। জানি তো। কচু জানো? অভিমানী স্বরে বলে আদ্রিতা। কথা শুনে হাসে ফারিস, নিরাশ কণ্ঠে শোধায়, আমার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আদ্রিতাও চোখ বন্ধ করে শীতল স্বরে জানায়, আমারও। কিন্তু জড়িয়ে ধরা গেল না। কপালে কপাল ঠেকিয়ে বসে রইল দুজন। নয়নতারা দূর থেকে সে দৃশ্য দেখে মোহনীয় চোখে চেয়ে রইল। ভালোবাসা এত সুন্দর, তার আক্ষি পল্লব ভেসে উঠল। মাঝে কাটলো একদিন, আজ বুধবার। আজ দুপুর 12টায় ফারিসের মামলা রায় দিবে। আদ্রিতা কালো রঙের শাড়ি পরেছে, চুলগুলো বাঁধা, মুখে হালকা একটু পাউডার। ব্যাস, আদ্রিতা তৈরি। সেদিনের মতোই সবাই হাজির হলো কোর্টে। কালো শাড়ি পরিহিতা আদ্রিতা চুপটি করে বসা। ফারিসের দৃষ্টি তার দিকে। জজ সাহেব আসলেন, কিছু সময় চুপ থাকলেন, এরপর বললেন, আসামি ফারিস তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ওনার এই কাজটাকে আমি হৃদয় থেকে সম্মান জানাই। পৃথিবীতে কোনো মানুষই জন্মানোর সঙ্গে সঙ্গে পাপী হয় না, পরিস্থিতি তাদের পাপী বানায়, কিন্তু পাপ তো পাপই হয়। তাই সব দিক বিবেচনা করে এই আদালত ফারিস মাহমুদকে 15 বছরের কারাদণ্ডে দণ্ডিত করলো। আশা রাখি আমার এই সিদ্ধান্তে আমার আশেপাশের মানুষেরা সম্মান জানাবে। দ্য কোর্ট ইজ ডিসমিস। বলেই হাতুড়ির মতো একটি বস্তু দিয়ে টেবিলের উপর বাড়ি মেরে জজ সাহেব উঠে দাঁড়ালেন। তার দেখা দেখি সবাই উঠে দাঁড়ালো। ফারিসের রায় শুনে বিন্দুমাত্র ভয় বা সংকোচতা নেই, কারণ এটা সে জানত। কিশোর এগিয়ে আসলো ফারিসের কাছে। ফারিস চুপচাপ তার মুখোমুখি দাঁড়িয়ে মলিন হাসলো, বলল, ভালো থাকবেন অফিসার। কিশোরও বলল, আপনিও। আদালতের বাইরে দাঁড়িয়ে আছে ফারিস, তার থেকে একটু দূরে কিছু পুলিশ। আদ্রিতা ফারিস মুখোমুখি দাঁড়ানো। ফারিস কিশোরের থেকে 5 মিনিট সময় নিয়েছে একটু আদ্রিতার সাথে কথা বলার জন্য। কিশোর দিয়েছে আদ্রিতা, চাঁদনি, মুনমুন, আশরাফ, মৃদুল, রনি, মৃদুলের বউ, নয়নতারা, আদ্রিতার মা বাবা, ভাই, সবাই দাঁড়ানো। ফারিস আদ্রিতার দিকে তাকিয়ে বলল, তবে গেলাম বেলে প্রিয়া, ফিরে আসার অপেক্ষায় থেকো। কথা দিচ্ছি এবার ফিরে আসলে ফারিস আর ভুল করবে না। উত্তরে মৃদু হাসে আদ্রিতা। ফারিস বলে,
যে আসছে তার যত্ন নিও বেলি প্রিয়া, আর নিজেরও যত্ন রেখো। আমার ভাইটাকেও দেখো কেমন। আদ্রিতা ওপর নিচ মাথা নাড়ায়। ফারিস সবাইকে বিদায় জানায়। আদ্রিতার বাবা মার কাছে ক্ষমা চায়। শেষে গিয়ে আশরাফকে বলে, নয়নতারাকে ক্ষমা করো, আশরাফর কোনো দোষ নাই। আশরাফ কিছু বলে না, শুধু তাকায় নয়নতারার দিকে। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে ফারিস আবার তাকায় আদ্রিতার দিকে, বলে, আমি ভালো থেকো বেলি প্রিয়া। ফারিসের থেকে খানিক দূরে উঁচু একটা বিল্ডিং। সেই বিল্ডিং এর ছাদে কালো জ্যাকেট, মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ আর হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। তার উদ্দেশ্য ফারিসের বুক বরাবর গুলি করা। যুবকটি ফারিসের বুক সমান নিশানা ঠিক করল। ফারিস আশেপাশে তাকালো। এত মানুষের ভিড়েও ফারিস আদিবকে দেখলো না। তবে ফারিস জানে আদিব আশেপাশে আছে, শুধু তার সামনে আসছে না। ফারিস স্বল্প আওয়াজে বলল, ভালো থেকো। পুরোটা বলার আগেই ঘটে গেল এক বিস্মিত ঘটনা। বিকট শব্দ হলো একটা। হঠাৎ ফারিস উপলব্ধি করলো তার বুক বেয়ে রক্ত পড়ছে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল আচমকা ঘটনায়। কারণ কেউ একজন ফারিসের বুক বরাবর গুলি করেছে। আদ্রিতা ফারিস বলে চেঁচিয়ে উঠল। ফারিস লুটিয়ে পড়লো নিচে, আদ্রিতাকে ধরল, গালে হাত চেপে ডাকল, মিস্টার বখাটে কথা বলুন। ফারিস টিপ টিপ চোখে তাকায়, বলে, আমার অপেক্ষা তোমার নিঃস্ব করে দম নিল বেলি প্রিয়া। ভালো থেকো বউ। কথাটা বলে চোখ বুঝিয়ে নিল ফারিস। আদ্রিতা ফারিসের বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। তার চিৎকারে আশেপাশে দেয়ালও বুঝি ভারী হলো। মৃদুল ফারিসের হাতের পালস চেক করলো। আদ্রিতার আশাপূর্ণ চাহনি মৃদুল মাথা নুয়ে ফেল, মলিন মুখে জানালো, সময়ের স্রোত বড্ড অদ্ভুত জিনিস, একে কখনোই ধরে রাখা যায় না। আদ্রিতারাও ধরে রাখতে পারে। দেখতে দেখতে তাদের জীবন থেকে চলে গেল 5টি বছর। ফারিস নেই। এটা যেন পুরো বাংলাদেশে কঠিন এক ঝড় উঠে দিয়েছিল। আদালতের রায় পাওয়ার পর কোনো আসামির এমন পরিণতি, এটা কেউ মানতে পারলো না। কিন্তু ধীরে ধীরে সবটা ঘুচে গেল। মানুষ বলতে বসলো বাংলাদেশের ঔষধ কোম্পানির মালিক ফারিস মাহমুদকে, বলতে বসলো সেই দেশবিরোধী মাফিয়াকে। সাধারণত আমাদের জীবন থেকে কোনো জীবিত মানুষ হারিয়ে গেলে আমরা তার অপেক্ষা করি, তাকে ভুলতে পারি না। কিন্তু কেউ মরে গেলে দুরাতের মাঝে মোটামুটি আমরা তাকে ভোলার চেষ্টা করি। এ যেন প্রকৃতিরই নিয়ম। মৃত মানুষকে আমরা কেউই বা বেশি দিন মনে রাখি না বা রাখতে পারি না। সময়ের তালে তালে আমরা তাদের ঠিকই ভুলে যাই। ফারিসকেও কেউ মনে রাখেনি। তার কুকর্ম, তার সাথে হওয়া পুরো ঘটনা কোনোটাই কেউ মনে রাখেনি তেমন। সময়ের তালে তালে হারিয়ে গেল সবটা। জাপানের রাজধানী টোকিও শহর। বর্ষাকাল চলছে। বর্ষাকাল চললেও আজ 4 দিন যাবৎ বৃষ্টি নেই এই শহরে। রাস্তাঘাট সবই শুকনো। বিশাল এক মাঠে সুন্দর এক ফুল গাছের নিচে বসে আছে আদিব। চোখজোড়া তার আকাশ পানে। জীবন তাদের সাথে কি খেলাটাই না দেখালো। আদিবের অভিযোগ নেই, তবুও কোথাও গিয়ে শূন্যতা। আদ্রিতার একটা ছেলে হয়েছে, বয়স 4। কি ফর্সা দেখতে। চেহারার গঠন পুরো ফারিসের মতন, আর গায়ের রংটা আদ্রিতার মতন। তবে আদ্রিতার চেয়েও উজ্জ্বল সেই রংখানা। ছেলের নাম রাখা হয়েছে ফায়াজ। ফারিসের ছেলে ফায়াজ। আদিবের 3 বছর একটা ছোট্ট মেয়ে আছে, এত দুষ্ট। ফায়াজকে সারাদিনই বিরক্ত করে। নাম স্রোত। আদিব শুনেছে 4 বছর আগে আশরাফ আর নয়নতার বিয়ে হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই বিয়েতে আদ্রিতারা কেউই যায়নি। নয়নতারা প্রেগনেন্ট, খুবই শীঘ্রই নতুন সদস্য আসবে। বিয়ের 4 বছর পর আশরাফ বাবা হতে চলেছে খুশিতে। পরিবেশ খুবই সুন্দর। রনি আর মুনমুনের একটা মেয়ে আছে, মৃদুল আর নীলিমার ছেলে। মোটামুটি সবাই তাদের নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত। আদিব দীর্ঘশ্বাস পেল। জীবনটা কেমন এলোমেলো হয়ে গেল। হঠাৎ গভীর এক আওয়াজ আসলো। আদিবের পাশে শুয়ে থাকা যুবকটি বলল, তুমি এত সেন্টিখোর কেন আদিব? আদিব চমকে উঠল ফারিসের কথা শুনে। অবাক কাণ্ড। ফারিস ভাই বুঝলো কেমন করে সে সেন্টি খাচ্ছিল। এই ফারিস ভাইয়ের কাছে কিছুই লুকাতে পারে না আদিব। আদিব ফারিসের পানে তাকিয়ে বলল, তেমন কিছু না ভাই, জীবন নিয়ে ভাবছিলাম। ফারিস শুয়া থেকে উঠে বসল। গত 5 বছরে ফারিসের জীবন আর চেহারা এসেছে বিরাট পরিবর্তন। ফারিসের মুখ ভর্তি দাড়ি গোঁফ, চোখে কালো ফ্রেমের মোটা চশমা, গায়ে জড়ানো মেরুন রঙের শার্ট, কালো প্যান্ট। ফারিস আদিবের পানে তাকালো, তপ্ত নিঃশ্বাস ফেলে পড়ল। জীবন নিয়ে ভাবার মতো কিছুই নেই আদিব। জীবনকে জীবনের মতো থাকতে দাও, আর তুমি তোমার মতো থাকো। আদিব
নিরাশ ভঙ্গিতে বলল, ভাই তুমি কি আজও সেদিনকার ঘটনার জন্য রাগ করে আছো? ফারিস মিষ্টি হেসে বলে, না তো, তবে আমি বুঝিনি তোমার এমন ভয়ানক কোনো বুদ্ধি থাকবে। সত্যি বলতে ভাই ওই বুদ্ধি আমার ছিল না, ছিল তিশার। আমি শুধু তার কথা মতো কাজ করেছি। গুলিটা কি করে মারলে আদিব বলো তো? উত্তর দেয় না আদিব, চুপ করে রয়। ফারিস মৃদু হাসে বলে, বাদ দাও, এমনি জিজ্ঞেস করেছি। আসলে কি বলো তো, মাঝে মাঝে প্রিয় মানুষদের ভালোর জন্যেও আমাদেরকে তাদের আঘাত করতে হয়। আদিব মাথা নুইয়ে বলে, দুঃখিত ভাই। ফ্ল্যাশব্যাক 5 বছর আগে সেদিনকার ঘটনায় ফারিসের বুকে গুলি করা আগন্তুকটি আদিবই ছিল, যে কিনা তার জীবনের প্রথম অস্ত্র। হাতেই গুলি করে বসলো ফারিসকে, কারণ এছাড়া আদিবের কাছে আর কোনো উপায় ছিল না। ফারিস ভাইকে বাঁচাতে হলে তাকে মারতে হবে। আদিবকে এই বুদ্ধি দিয়েছিল তিশা। তিশা দিন রাত ভেবেছে যে করেই হোক ফারিস ভাইকে বাঁচাতে হবে। তিশা আদিবকে চিনত, বহু কষ্টে আদিবের ঠিকানা জোগাড় করলো। এরপর ফারিসকে বাঁচানোর মিশনের কাজে করেছে। আদিব, তিশা ছাড়াও আরও 6 জন মানুষ, মৃদুল, আশরাফ, রনি, মুনমুন, চাঁদনি আর পুলিশ রূপের নয়নতারা। আদ্রিতাকে এগুলো জানানো হয়নি। ফারিসের বুকে গুলি, এটাতে হয়তো আদ্রিতা রাজি হতো না। ফারিস যখন অজ্ঞান হয়ে যায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে মৃত ঘোষণা করে মৃদুল। আদালত মহলে তখন চাপা উত্তেজনা। মৃদুল যেহেতু ফরেন্সিক ডক্টর, তাই ফারিসের বডি পোস্টমর্টম করার দায়িত্ব তাকেই দেওয়া হয়। সেই সুযোগটাই লুফে নেয় সবাই। বডি তদন্তের বদলে ফারিসের চিকিৎসা চলে। তবে এখানেও একটা ঝামেলা ছিল, সেটা হলো ফারিসের মৃতদেহ পুলিশকে দেখানো লাগতো, যেহেতু ফারিস একজন আসামি। এই প্ল্যান বহুদিন আগেই করানো হয়, যার দরুন ফারিসের দৈহিক বৈশিষ্ট্যের মতো আরেকজন মৃত ব্যক্তিকে খোঁজা হয় এবং তার মুখটাকে করা হয় প্লাস্টিক সার্জারি। তাকে দেয়া হয় ফারিসের মুখ, সঙ্গে ফারিসের নামটাও। আর আসল ফারিসকে এমার্জেন্সি চিকিৎসার জন্য পাঠানো হয় জাপানে। শুরু হয় নতুন ফারিসের গল্প, যেখানে ফারিসের নাম নির্ধারণ করা হয় ফারহান হোসেন নামে। প্রায় 2 মাস ফারিস বেড রেস্টে থাকে। আদিবের সে কি অনুশোচনা, তবুও সে নিজেকে সামলায়। শুরু হয় তাদের নতুন জীবন কাহিনী। আদ্রিতাকে এই ঘটনা জানানো হয় ঘটনার 2 দিন পরে। প্রথমে সবার উপর রাগ করলো, ধীরে ধীরে সবটা স্বাভাবিক হয়। শুরু হয় নতুন রূপের এক পশলার গল্প। কিশোর ব্যাপারটা ধরতে পেরেছিল কিনা আদিব জানে না, তবে আদিবের মনে হচ্ছে কিশোর জানে। না হলে হঠাৎ হঠাৎ ফোন দিয়ে বলবে কেন ফারহান সাহেব কেমন আছে? পরপর সব ঘটনাগুলো মনে পড়তে আদিব চুপ হয়ে গেল। এসব ভাবলে তার সারা শরীর ভয় শিরশিরি উঠে। যদি কোনোভাবে তারা দেশ থেকে আসার সময় ধরা পড়ত, যদি ফারিস ভাই সত্যি সত্যি মারা যেত, ভাবলো না আদিব। আতঙ্কে সর্বাঙ্গ ঝলসে যাচ্ছে তার। ফারিসের পুরো বিষয়টা মানতে একটু সময় লাগে, কিন্তু ধীরে ধীরে সেও মেনে নেয়। যতই হোক ফারিস শাস্তি তো পেয়েছে, সে আর ফিরতে পারবে না বাংলাদেশে। আদ্রিতার সাথে কাটানো সেই সব জায়গাগুলোতে আর যাওয়া হবে না। ফারিস তার আসল নাম খুইয়েছে, তাকে এখন আর কেউ ফারিস নামে চেনে না, চেনে ফারহান হোসেন নামে। তপ্ত নিঃশ্বাস ফেল ফারিস, পুরনো কথা ভুলে বলল, আদিব কাজবাজ কি করবে বলে ভেবে রেখেছ? আদিব কিছু বলে না, কারণ গত 5 বছর যাবৎ তারা কিছুই করছে না। ফারিস বলল, চলো আদিব, তুমি আর আমি মিলে ঝালমুড়ির দোকান দিই। বিদেশি বাড়িতে ঝালমুড়ি? তাহলে সবজির দোকান দিব, দুজন মিলে দেশি ড্রেস, লুঙ্গি আর ফতুয়া পরে সবজি বেচবো। ভাই বিদেশিরা আমাদের ভিখারি ভাববে। তুমি না আদিব, চলো বাড়ি যাই, বউ ছাড়া ভাল লাগে না। ভাই তুমি হয়তো ভুলে যাচ্ছ, ভাবি এখনো হসপিটাল থেকে আসেনি। তোর এই হসপিটালের খেতা, এখন যে হসপিটাল বউকে আটকে রাখে সে হসপিটাল বয়কট করা উচিত। কি যে বলো ভাই। আদিব আর ফারিস উঠে দাঁড়ালো। তখন বিকেল গনিয়ে সন্ধ্যা হওয়ার মুখোমুখি। আদিব ফারিস পাশাপাশি হাঁটছে। ফারিস বলল, দেখো আদিব, আমরা আর কতদিন বউদের টাকায় বসে বসে খাবো? চলো তুমি আর আমি মিলে সবজির ব্যবসা করি। কি ভাই আপনি পড়ে আছেন সবজিতে, আমাদের বউরা ডাক্তার আর আমরা কিনা সবজি বেচবো? তাতে কি? শোনো আদিব, আমরা হালাল ব্যবসা করব, আর হালালে পান্তা ভাতেও তৃপ্তি, কিন্তু হারামে বিরিয়ানিতেও মজা নেই। ভাই তাহলে 5 বছর আগে যে বিরিয়ানিগুলো খাইছিলাম এগুলো মজা লাগছিল কেন? চোখ গরম দিল ফারিস। এই আদিবটা না সব কথার উল্টো মিনিং বের করবে। আদিব চুপ হয়ে গেল। ফারিস আদিবের কাঁধে হাত রেখে বলল,
যত যাই বলো আদিব, সবজির ব্যবসা করবই। তুমি আমি লুঙ্গি পরে গান গাইতে গাইতে সবজি বেচবো। ফারিসের এইসবের কথা আদিব আর কিচ্ছু বলল না, কারণ সে জানে তার ফারিস ভাই তার কথা শুনবে না। ফারিস সত্যি সত্যি সবজির ব্যবসা দিয়েই ছাড়বে। এতদিন হাওয়া গরম ছিল, যার দরুন এসব নিয়ে ভাবাভাবি হয়নি, কিন্তু এখন হাওয়া ঠান্ডা, এবার ফারিস সবজির ব্যবসা দিয়েই ছাড়বে। বাড়ি আসে দেখা গেল চাঁদনির সাথে সে ফায়াজ আর স্রোতকে নিয়ে বসা, দুজনেই খেলছে। চাঁদনি বসে বসে দেখছে। ফারিসকে দেখে ফায়াজ দৌড়ে গেল, বলল। ফারিস খুশি মনে ছেলেকে কোলে তুলে নিল, কপালে চুমু এঁকে বলল, তোমার আম্মা এসেছে ফায়াজ? ফায়াজ মাথা নাড়িয়ে বলল। জাপান আসার পর শুরুতে একটু সমস্যা হয়েছিল তাদের। আশরাফের এক বন্ধু ছিল যে কিনা টোকিওতে এক হসপিটালে চাকরি করে, তার সুবাদেই হসপিটালে চাকরি হলো আদ্রিতা আর চাঁদনির। তারপর ধীরে ধীরে জীবন সুন্দর। ফারিস ফায়াজকে কোল থেকে নামিয়ে বলল, তুমি স্রোতের সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। ফায়াজও বলল। ফারিস তাদের রুমের দিকে গেল। ফারিস যেতে চাঁদনির পাশে গিয়ে বসলো। আদিব বলল, তোমায় আজ খুব সুন্দর দেখাচ্ছে। খানিকটা লজ্জা পেল চাঁদনি, বলল, তোমাকেও। হাসে আদিব। চাঁদনি তার কাঁধে মাথা রাখে। আদিব আবেশে তাকে জড়িয়ে ধরে বসে থাকে, চেয়ে থাকে ফায়াজ আর স্রোতের দিকে। রুমে ঢুকেই আদ্রিতাকে পেছন থেকে জড়িয়ে ধরলো ফারিস। আদ্রিতা প্রথমে একটু চমকে উঠল, পরক্ষণে মানুষটার স্পর্শ উপলব্ধি করে হাসলো, মিষ্টির স্বরে বলল, হঠাৎ এত প্রেম? ফারিস বলে, তোমাকে দেখলে আমার খালি প্রেম প্রেম প্রায়। আর তোমায় দেখলে আমার রাগ হয়। ফারিস অবাক হয়, আদ্রিতাকে ঘুরিয়ে বলে, কেন? মলিন চোখে ফারিসের দিকে তাকালো আদ্রিতা। হাত রাখলো ফারিসের বাম দিকের বুকে, সেখানে এখনো গুলির দাগ বিদ্যমান। ফারিস বলে, আজও ভুলতে পারলে না? এটা কি ভুলে যাওয়ার মতো বিষয় বলো? আদ্রিতার কপালে চুমু কাটে ফারিস, বলে, তোমায় ভীষণ ভালোবাসি বেলিপ্রিয়া। আদ্রিতা মিষ্টি হাসে, বলে, আমিও। তাহলে রাগ করলে কেন? উত্তর দেয় না আদ্রিতা। অনেক সময় পর বলে, জানো বাকাটে, আমি যখন তোমায় বিয়ে করেছিলাম তখন আমার দুটো উদ্দেশ্য ছিল, যার একটা ছিল তোমায় বিশ্বাস করানো আমি তোমায় সত্যিই ভালোবাসি, আর 2 নাম্বার উদ্দেশ্য ছিল আমি শুরুতে সত্যিই চেয়েছিলাম তুমি আত্মসমর্পণ করো, কিন্তু তোমার সাথে 2 মাস কাটানোর পরই আমি আমার উদ্দেশ্য বদলে ফেলি, কারণ এর পরিণতি ভেবে আমি ঘাবড়ে যাই। এরপরেই আমি স্বার্থপর হয়ে উঠি। কিন্তু তুমি কি করলে? যদি আদিব ভাই ওই কাজটা না করতো তখন কি হতো? কিছুই হতো না। তো এখন ভালো হয়েছে। আরশাদ সহ আমার যত শত্রু আছে তারা আমি মরে গেছি ভেবে আনন্দ পাচ্ছে, আর আমি স্বস্তি পাচ্ছি। আচ্ছা শোনো না, আমি কি ভেবেছি জানো? আমি আর আদিব মিলে সবজির ব্যবসা দেব। আদ্রিতা খানিকটা বিস্মিত কণ্ঠে বলে, আর কিছু নেই? আছে, কিন্তু আমি এগুলাই করব। আচ্ছা করো। আমার জড়িয়ে ধরো। আদ্রিতা থলো। হঠাৎ আকাশ পথে মেঘ ডাকল, শুরু হলো বৃষ্টি, এক পশলা বৃষ্টি। ফারিস বলল, তোমার কি মনে আছে সেই এক পশলা ঝুম বর্ষায় আমার আগমনের কথা? আদ্রিতা ধ্যানমগ্ন কণ্ঠে শুধায়, ভুলে যাওয়ার মতো বিষয় এটা? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম সেদিন? ফারিস মৃদু হেসে বলে, মনে থাকবে না কেন? ডাক্তার ম্যাডাম আমায় কাঁপা কাঁপা কণ্ঠে বলেছি আমার কি আপনাকে ভয় পাওয়া উচিত? পুরনো কথা ভেবে হেসে ফেলে আদ্রিতা, বলে, আর তুমি কি উত্তর দিয়েছিলে? আপনার ভয় পাওয়া উচিত কিনা বলতে পারছি না, কিন্তু আপনি যে ভয় কাঁপছেন তা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ফারিস হাসে, কি নিদারুণ সুন্দর দেখায় সেই হাসি। আদ্রিতা মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখে সেই হাসে। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি সবারই খুব ভালো লেগেছে। আপনারা সবাই আদ্রিতা এবং ফারিসকে অনেক ভালোবাসা দিয়েছে। সামনেই পুরাতন গল্পগুলি শেষ হবে, দেন নতুন গল্প আসছে আবারও। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়শিটারির সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।